হ্যালো, গুড মর্নিং। সরি, এখন কয়টা বাজে? এখন মনে হয় গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন। গুড আফটারনুন গাইস, কি অবস্থা? কেমন আছো তোমরা? ওয়েট একটা মিনিট, আমি হচ্ছে এটাকে এখানে একটু কানেক্ট করে নিই। আমার ফোনে চার্জ নাই। কি একটা বিপদ বলো তো, ফোনে আজকাল চার্জ থাকে না। দ্যাটস দ্য প্রবলেম। যাই হোক, এটা আসলে কোনো বড় প্রবলেম না। গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? সবাইকে ম্যাগনেটের আরো একটা লেকচারে স্বাগতম। ওয়েলকাম টু অ্যানাদার লেকচার অন ম্যাগনেট। ও মাই গড, নিচের লাইটটা মনে হয় জ্বালাইতে ভুলে গেছি গাইস। এই তো, এবার ঠিকঠাক আছে। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সো আজকের ক্লাসে আমরা লাস্টের দিন তোমরা হয়তো বা দেখছিলা যে লাস্টে সাউন্ডটা চলে গেছিল। সো ওগুলোও আমাদের আজকের ক্লাসে পড়া লাগবে, তার সাথে কয়েকটা অ্যাডিশনাল টপিকও আমরা আজকের ক্লাসে পড়বো। আরেকটা কথা বলে রাখি, তোমাদের 12 আমি আজকের লেকচারের নামও 13 নম্বর লেকচার দিছি, খেয়াল করছো কিনা? আগের দিনের লেকচারের নাম কিন্তু 13 নম্বর লেকচারই ছিল। সো আমরা যেটা করতেছি 12 নম্বর আর 13 নম্বর লেকচার যে দুটো নিছিলাম, দুটো তো ছোট ছোট লেকচার, দুটোকে একসাথে মার্চ করে 12 নম্বর লেকচার হিসেবে হচ্ছে ওয়েবসাইটে আপলোড দিয়ে দিব। অলসো নোটটাও হচ্ছে দুইটা লেকচারের একসাথে মার্চ করে আপলোড দিয়ে দিব। ওকে, সো আজকেরটা হচ্ছে 13 নম্বর লেকচার হিসেবে কাউন্ট হবে। আই গেস সব কিছু ঠিকঠাক আছে, আমার কথা আপনারা ঠিকঠাক শুনতে পারছেন? আমি সাউন্ড একবার চেক করে নিতাম। হ্যালো দাদা, কেমন আছেন? এই তো রাহুল, ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, হ্যাঁ, ঠিকঠাক আছে। তাহলে গাইস, আমরা দেরি আর করবো না, আমরা আজকে পড়া শুরু করে দিব, কারণ আমাদের পড়া অনেক বেশি, সময় অনেক কম, পড়তে হবে অনেকগুলা জিনিস এই অল্প সময়ের মধ্যে, বাট ভালো মতো পড়া লাগবে। তার জন্য অবশ্যই আমাদের এটার পিছনে সময় দেওয়া লাগবে, মনোযোগ দেওয়া লাগবে। সবচেয়ে বেশি সময়ের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মনোযোগ দেওয়া। ওকে গাইস, ও মাই গড, এই অবস্থা কেন? আয় হায়, এ কি? এই এটা নিয়ে অবস্থা হয়েছে কেন? এমা, আয় হায়, আগের দিনও না ঠিক ছিল? আরে ভাই, শিট ম্যান। আচ্ছা, আমি এটা খেয়াল করি নাই, এই জিনিসটা মানে লাইন ব্রেক হয়ে গেছে। লাইন ব্রেক হইলো কেন? সরি গাইজ, হ্যাঁ, এখানে একটু লেখা দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে কিনা দুঃখিত, আমি একদমই চেক করি নাই। মানে আমি পিপিটিটা দেখছিলাম তো, পিপিটিটা ঠিকঠাক ছিল, পিডিএফ এ মনে হয় লাইন ব্রেক হয়ে গেছে আনফরচুনেটলি। ওকে, আই গেস আমি শুরু করে দিই। সো প্রথম কথা, আমরা আজকে যেটা নিয়ে প্রথমে পড়াশোনা করব সেটা হচ্ছে ম্যাগনেটিজম ইন অ্যাটম। ওকে, একটা পরমাণুর মধ্যে কি আদৌ ম্যাগনেটিজম আছে নাকি নাই, থাকলে কতটুকু, কিসের কিসের জন্য আছে, এগুলো নিয়ে আমাদের একটু পড়াশোনা করা লাগবে। ওকে, সো সবার আগে আমরা পড়বো হচ্ছে একটা অ্যাটম নিয়ে। কি নিয়ে? একটা অ্যাটম নিয়ে। আচ্ছা, একটা অ্যাটমের মধ্যে কি ভাইয়া ম্যাগনেটিজম থাকতে পারে বা ম্যাগনেটিক কোনো প্রপার্টি থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। কি কি কারণে থাকতে পারে? তিনটা কারণে থাকতে পারে। দেখো, অ্যাটমের মধ্যে কি কি আছে? অ্যাটমের মধ্যে হচ্ছে আমাদের কাছে আছে ইলেকট্রন, ওকে, যে কিনা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, এবং আছে একটা নিউক্লিয়াস। ওকে ভাইয়া, কেন আর কিছু নাই? আর কিছু আছে, বাট আমাদের দেখা লাগবে অ্যাটমের মধ্যে চার্জ আছে কোথায় কোথায়। কারণ তুমি যদি চিন্তা করো, ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিজমের যে প্রপার্টি, এগুলো উৎপত্তি হচ্ছিল কই থেকে? এই চ্যাপ্টারে যে আমরা পড়লাম, কই থেকে উৎপত্তি হচ্ছিল? গতিশীল চার্জ থেকে। সো আমরা দেখবো অ্যাটমের মধ্যে চার্জ আছে কোথায় কোথায়, সেই চার্জের মোশন কীরকম, এবং তার জন্য কি কি ম্যাগনেটিক প্রপার্টি তৈরি হইতে পারে। যেমন অলরেডি আমরা ইলেকট্রনের জন্য দেখছিলাম, ইলেকট্রনের জন্য আমরা দুই রকমের ম্যাগনেটিক প্রপার্টি পাই। একটা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘোরার জন্য বা কক্ষপথের মধ্যে ঘোরার জন্য। কিসের জন্য? কক্ষপথের, ইলেকট্রনের যে কক্ষপথে ঘূর্ণন, কক্ষপথে ঘূর্ণনের জন্য আমরা একটা ম্যাগনেটিক মোমেন্ট পাইছিলাম, ঘূর্ণনের জন্য ম্যাগনেটিক মোমেন্ট পেয়েছিলাম। আর একটা হচ্ছে ইলেকট্রনের স্পিন প্রপার্টির জন্য। কিসের জন্য? স্পিন প্রপার্টি এর জন্য। এই দুটো আমরা অলরেডি পড়ে আসছি, তাই না? যে এই দুইটা কারণে আমরা ইলেকট্রন থেকে কি পাই, বা গতিশীল ইলেকট্রন থেকে কি পাই? ম্যাগনেটিক প্রপার্টি পাই বা ম্যাগনেটিক মোমেন্ট পাই। আর যদি এক্স্যাক্টলি বলে, আমরা এখান থেকে কি পাবো? ম্যাগনেটিক মোমেন্ট পাবো। ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্ট। আরও একটা জায়গা থেকে ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে। ভাই, নিউক্লিয়াস থেকে ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যাবে? ইয়েস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? পজিটিভ চার্জ। এখন তুমি যখন নর্মাল একটা অ্যাটমের কথা চিন্তা করবা, ধরো তোমার কাছে কোনো একটা ম্যাটারের স্পেসিমেন আছে এরকম, ওকে, এবং তার মধ্যে একটা অ্যাটম আছে। কি আছে? অ্যাটম আছে। আচ্ছা, এই অ্যাটমটা কি স্থির? অ্যাটম কি একদম স্থির হয়ে বসে আছে? না, অ্যাটম কখনো স্থির থাকে না। কি করতেছে? ভাইব্রেট করতেছে। ভাই, ও এনার্জি পাচ্ছে কই থেকে? থার্মাল এনার্জি, পরিবেশ থেকে পাচ্ছে, এবং সেই এনার্জির জন্য সে কি করতেছে? ভাইব্রেট করতেছে। আচ্ছা, অ্যাটম যখন ভাইব্রেট করবে, নিউক্লিয়াস ভাইব্রেট করবে না? অবশ্যই করবে। নিউক্লিয়াসে কি আছে? চার্জ। চার্জ যখন ভাইব্রেট করবে মানে কি? আমরা গতিশীল চার্জ পাচ্ছি। সেই গতিশীল চার্জ কি তৈরি করবে? চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট করবে। সো নিউক্লিয়াসের জন্য আমরা কি পাবো? ম্যাগনেটিক মোমেন্ট পাবো, কারণ এখানে পরমাণুতে বা অ্যাটমে র্যান্ডম মোশন থাকে। অ্যাটম বা নিউক্লিয়াসের কথাও বলতে পারো, নিউক্লিয়াসের র্যান্ডম মোশন। কিসের জন্য? র্যান্ডম
মোশনের জন্য। সে কি কাঁপতে থাকবে না? এমন তো না যে এক জায়গায় বসে থাকবে, নো, সে কি করবে? ভাইব্রেট করবে, ভাইব্রেট করতে থাকবে। তার মানে এখানেও গতি আছে, চার্জের যেখানে গতি আছে সেখানে কি আছে? ম্যাগনেটিক মোমেন্ট আছে। তার মানে নিউক্লিয়াসের জন্য আমরা কি পাবো? ম্যাগনেটিক মোমেন্ট পাবো। এটার জন্যও পাবো, এটার জন্যও পাবো, এটার জন্যও পাবো। তার মানে একটা অ্যাটমের মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট তিন জায়গা থেকে আসতে পারে। দুইটা হচ্ছে ইলেকট্রন থেকে, একটা কক্ষপথ ইলেকট্রনের ঘূর্ণনের জন্য, আর একটা ইলেকট্রনের স্পিন প্রপার্টির জন্য, এবং আর একটা হচ্ছে নিউক্লিয়াস থেকে। যেহেতু আমাদের অ্যাটমগুলা র্যান্ডম মোশনে ভাইব্রেট করতেছে, তার মানে নিউক্লিয়াসগুলোও ভাইব্রেট করতেছে, এবং তার জন্য আমরা কি পাবো? অবশ্যই ম্যাগনেটিক মোমেন্ট পাবো। বাট এখানে একটা ব্যাপার আছে, এই সবগুলা ম্যাগনেটিক মোমেন্ট আসলে সিগনিফিকেন্ট না। যেমন ধরো এখানে লাস্টের যে দুইটা, একটা হচ্ছে স্পিন প্রপার্টির জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট, আর নিউক্লিয়াসের জন্য যে এই দুইটা আসলে খুবই মাইনর, ঠিক আছে? এই দুটো কোনো সিগনিফিকেন্ট ভ্যালু না। সো এই দুটোকে আমরা মাইনর হিসেবে কনসিডার করতে পারি। এই যে এই দুইটা, এইটা এবং হচ্ছে এইটা, এই দুইটা হচ্ছে মাইনর। ওকে, খুবই মাইনর, মানে এদের মান আসলে খুব বেশি না। তাহলে মেইনলি একটা অ্যাটমের মধ্যে যদি আমরা ম্যাগনেটিক মোমেন্ট পাই, সেটা কার জন্য পাবো? সেটা হচ্ছে কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য। এইটা হচ্ছে একটা মেজর প্রপার্টি, এবং এইটার জন্যই মেইনলি কোনো কোনো অ্যাটমের মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যায়, আবার কোনো কোনো অ্যাটমের মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যায় না। যদি পাওয়া যায় সেটা মেইনলি হচ্ছে এটার জন্য। ক্লিয়ার? এতটুকু নিয়ে কোনো কনফিউশন নাই। তার মানে একটা অ্যাটমের মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট তিনভাবে আসতে পারে, দুইটা ইলেকট্রনের জন্য বা ইলেকট্রনের মোশনের জন্য, এবং আরেকটা হচ্ছে অ্যাটম বা নিউক্লিয়াসের মোশনের জন্য। ক্লিয়ার? ওকে, লাস্টের দুইটা খুব বেশি মেজর কিছু না, এই দুইটা আসলে খুব বেশি রোলও প্লে করে না। নিট যে ম্যাগনেটিক মোমেন্ট বা টোটাল যে ম্যাগনেটিক মোমেন্ট, সেখানে মেইনলি ম্যাগনেটিক মোমেন্ট কোথা থেকে আসে? কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য। ওকে ভাইয়া, ঠিক আছে। এখন ভাইয়া তাহলে কি সব অ্যাটমের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি থাকবে? না, সব অ্যাটমের মধ্যে কিন্তু ম্যাগনেটিক প্রপার্টি থাকবে না। তাহলে ভাইয়া কার মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি থাকবে এবং কার মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি থাকবে না, এটা কেমনে বুঝবো? ওকে, এটা বোঝারও একটা ওয়ে আছে। লেখো, কিছু কিছু অ্যাটম ম্যাগনেটিক প্রপার্টি শো করে, বা কিছু অ্যাটম, প্রথমে লেখো ম্যাগনেটিক প্রপার্টি শো করে না, প্রপার্টি শো করে না। ওকে, কেন করে না বা কারা করে না, এটা কেমনে বুঝবো ভাইয়া? যাদের কক্ষপথে পেয়ার্ড ইলেকট্রন আছে তারা করে না। যাদের কক্ষপথে কি আছে? পেয়ার্ড ইলেকট্রন। দেখেন, যাদের কক্ষপথে আছে পেয়ার্ড ইলেকট্রন, তারা এই প্রপার্টি শো করে না। যেমন এক্সাম্পল হইতে পারে হিলিয়াম। হিলিয়ামের অ্যাটমের কিন্তু কোনো ম্যাগনেটিক প্রপার্টি নাই। ওকে, হিলিয়াম একটা এক্সাম্পল হইতে পারে। যেমন হিলিয়ামের যে কক্ষপথ, সেই কক্ষপথে কয়টা ইলেকট্রন? দুইটা। দুইটা ইলেকট্রন ওরিয়েন্টেশন কীরকম? দুইটার স্পিন পরস্পরের উল্টা। স্পিন যদি উল্টা হয়, একটা ইলেকট্রনের জন্য যেদিকে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে, আর একটা ইলেকট্রনের জন্য তার উল্টা দিকে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। দেখো, ইলেকট্রন আছে দুইটা, তার মধ্যে দুইজনের স্পিন কিরকম? পরস্পরের বিপরীত। তার মানে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন এখানে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করবে, অবশ্যই করবে, বাট দুইজন পরস্পরের বিপরীতে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করবে। দেখা যাবে একটা ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক মোমেন্ট যদি এই দিকে তৈরি হয় এম, আর একটার জন্য তৈরি হবে ঠিক তার উল্টা দিকে এম। তাহলে এখানে নিট ম্যাগনেটিক মোমেন্ট কত হয়ে যাবে? এখানে নিট ম্যাগনেটিক মোমেন্ট হয়ে যাবে 0। কত? 0। তার মানে এই যে হিলিয়াম পরমাণু বা হিলিয়াম অ্যাটম, যেহেতু তার কক্ষপথে পেয়ার্ড ইলেকট্রন আছে, পেয়ার্ড ইলেকট্রন একজন আরেকজনের ম্যাগনেটিক মোমেন্টকে কি করে দেয়? ক্যান্সেল আউট করে দেয়। এজন্য এই হিলিয়াম অ্যাটমের নিট কোনো ম্যাগনেটিক মোমেন্ট নাই। কি নাই? নিট কোনো ম্যাগনেটিক মোমেন্ট নেই। তোমরা যদি বলে হিলিয়ামের একটা ইলেকট্রনের কি ম্যাগনেটিক মোমেন্ট আছে? অবশ্যই আছে, একটা ইলেকট্রনের তো ম্যাগনেটিক মোমেন্ট আছেই, বাট যখন তুমি দুইটা সহ একবারে হিসাব করতে যাবা, দুইজনেরই ম্যাগনেটিক মোমেন্ট আছে, মানে সমান দিকে বিপরীত, নিট কত হয়ে যাবে? 0 বা অলমোস্ট 0। ওকে, সো আলটিমেটলি এই অ্যাটমগুলোর মধ্যে কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকে না, এবং এই অ্যাটমগুলো দিয়ে যে সাবস্টেন্সটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ডায়াম্যাগনেট। কি? ডায়াম্যাগনেট। বুঝতে পেরেছো? যেই অ্যাটমগুলার নিজেদের ভিতরে কোনো রকম ম্যাগনেটিক মোমেন্ট নাই বা ম্যাগনেটিক প্রপার্টি নাই, তাদের দিয়ে যে সাবস্টেন্স আমরা তৈরি করি বা ম্যাটার আমরা তৈরি করি বা পদার্থ আমরা তৈরি করি, তাদেরকে আমরা কি বলি? ডায়াম্যাগনেট বলি। ক্লিয়ার? এতটুকু? ভেরি গুড। আবার কিছু কিছু অ্যাটমের কি থাকবে? ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। লেখেন, কিছু কিছু অ্যাটমের কি থাকবে? ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। অ্যাটমের নিট ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। ওকে, দেখো, ম্যাগনেটিক মোমেন্ট থাকা, ম্যাগনেটিক প্রপার্টি থাকা একই কথাই। কিন্তু ইলেকট্রনের মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট কই থেকে আসে আমরা পড়ে আসছি না? একটা ইলেকট্রন যখন এভাবে অরবিটের মধ্যে স্পিন করে, কি করে? অরবিটের মধ্যে স্পিন করে, তখন আমরা টেকনিক্যালি কি পাই? বিপরীত দিকে একটা কারেন্টের ফ্লো পাই। যদি কারেন্ট আমরা পাই, সেখানে আমরা কি চৌম্বক পাবো না? অবশ্যই পাবো। এবং ম্যাগনেটিক মোমেন্ট আমরা কেমনে বের করতাম? মনে করে দেখো তো, M = I × A।
ঠিক আছে, এই ছিল হচ্ছে ফর্মুলা, এবং এখান থেকে আমরা ইলেকট্রনের কক্ষপথে যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা পুরোটা বেরো করছিলাম। আশা করি আপনাদের মনে আছে, ভুলে যাওয়ার কথা না, ঠিক আছে। ওকে, তার মানে কিছু কিছু অ্যাটমের মধ্যে আমরা কোনো ম্যাগনেটিক মোমেন্ট পাচ্ছি না, আবার কিছু কিছু অ্যাটমের মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট পাবো। কাদের ক্ষেত্রে পাবো? যাদের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। কি আছে? আনপেয়ার্ড ইলেকট্রন আছে। ওকে, ইলেকট্রন, ধরো একজনের কক্ষপথে 3টা ইলেকট্রন আছে এবং তাদের ওরিয়েন্টেশনটা হচ্ছে এরকম। 3টা যদি থাকে পিতে, তাহলে কি হবে? এই বরাবর যাবে একটা, এই বরাবর যাবে একটা, এই বরাবর যাবে একটা। এমন কিন্তু না যে দুইজন একটা পেয়ার তৈরি করবে আর একজন হচ্ছে একদিকে থাকবে, এরকম কিন্তু না। প্রথমে হচ্ছে হাফ হাফ করে ফিল করবে, তাই না? এরকম কিছু রুলস ছিল তোমাদের, আই গেস তোমাদের মনে আছে, বা তোমরা এখনো তো পড়তেছো এগুলো, তাই না? সো অবশ্যই মনে থাকা দরকার। সো এরকম যদি ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন, যেখানে ইলেকট্রনের পেয়ার নাই, সেক্ষেত্রে 3 জনের স্পিন কি সেম না? তাহলে এই ইলেকট্রন যেই দিকে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করবে, ধরো এই দিকে করছে এম, ওকে, সেকেন্ড ইলেকট্রনও সেম ডিরেকশনে করবে এম, থার্ড ইলেকট্রনও সেম ডিরেকশনে করবে এম। তাহলে কি এখানে কোনো নিট ম্যাগনেটিক মোমেন্ট পাবো নাকি পাবো না? অবশ্যই পাবো ভাই, এখানে তো ম্যাগনেটিক মোমেন্টগুলো বিপরীতে কাজ করতেছিল, এজন্য নিট শূন্য হয়ে যাচ্ছিল। বাট এখানে তো সবগুলো ম্যাগনেটিক মোমেন্ট সেম ডিরেকশনে কাজ করতেছে, তার মানে এইবার কিন্তু নিট ম্যাগনেটিক মোমেন্ট শূন্য না। ওকে, এইবার নিট ম্যাগনেটিক মোমেন্ট ইজ নট ইকুয়ালস টু জিরো। এবং যেই পরমাণুগুলোতে বা যেই অ্যাটমগুলোতে নিট ম্যাগনেটিক মোমেন্ট শূন্য না, তাদের দিয়ে আমরা দুই রকমের ম্যাটার বা দুই রকমের সাবস্টেন্স তৈরি করতে পারি। একটা হচ্ছে প্যারাম্যাগনেট আর একটা হচ্ছে ফেরোম্যাগনেট, ঠিক আছে? কি কি তৈরি করতে পারি? একটা তৈরি করতে পারি প্যারাম্যাগনেট, লেখো প্যারা 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 প্যারাম্যাগনেট, আর একটা কি? আর একটা হচ্ছে ফেরোম্যাগনেট। ওকে, একদম সহজ, বুঝতে পারছি। তার মানে অ্যাটমের মধ্যে কি থাকতে পারে? অ্যাটমের মধ্যে কিন্তু ম্যাগনেটিক প্রপার্টি অবশ্যই থাকতে পারে, এবং সেটা থাকবে কি আকারে? ম্যাগনেটিক মোমেন্ট আকারে। দেখা যাবে কিছু কিছু অ্যাটমের মধ্যে থাকবে না, আবার কিছু কিছু অ্যাটমের মধ্যে থাকবে। কাদের মধ্যে থাকবে না, কাদের মধ্যে থাকবে, এটা কেমনে বুঝবো ভাইয়া? যেই সকল অ্যাটমের মধ্যে পেয়ার্ড ইলেকট্রন আছে তাদের মধ্যে থাকবে না, একটা ইলেকট্রন আর একটা ক্যান্সেল করে দিবে। আর যাদের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে তাদের মধ্যে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট প্রপার্টিটা আমরা দেখতে পারবো। যাদের মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট প্রপার্টি নাই, তাদের দিয়ে আমরা যে মেটেরিয়াল বা সাবস্টেন্স তৈরি করি তাদেরকে বলা হয় ডায়াম্যাগনেট। যাদের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি আছে বা ম্যাগনেটিক মোমেন্ট আছে, তাদের দিয়ে আমরা দুই রকমের সাবস্টেন্স তৈরি করতে পারি, একটা হচ্ছে প্যারাম্যাগনেট আর একটা হচ্ছে ফেরোম্যাগনেট। ওকে, তো এখন থেকে দেখা যাবে আমরা অ্যাটমকে আসলে অ্যাটম হিসেবে ট্রিট করব না, অ্যাটমকে আমরা এক একটা ম্যাগনেটিক ডাইপোল হিসেবে ট্রিট করব। এই লাইনটা একটু লেখো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আমরা অ্যাটমকে, লেখো লেখো লেখো, অ্যাটমকে আমরা অ্যাটম হিসাবে কনসিডার করব না, কি হিসাবে কনসিডার করব? ম্যাগনেটিক ডাইপোল হিসাবে। কারণ আমাদের এখানে অ্যাটমের অন্য কোনো প্রপার্টি নিয়ে কাজ করে তো কোনো লাভ নাই, আমরা এখানে দেখব শুধুমাত্র ম্যাগনেটিক প্রপার্টি। এবং ম্যাগনেটিক প্রপার্টি যখন আমরা অ্যানালাইসিস করতে যাব, তখন আমরা দেখব এই অ্যাটমগুলো যাদের মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট আছে তাদেরকে আমরা ট্রিট করব কি হিসাবে? ম্যাগনেটিক ডাইপোল হিসাবে। লাইক ধরো মানে তোমার মোমেন্ট কার থাকে, মোমেন্ট থাকে একটা ডাইপোলের, তাই না? তুমি বললা যে ভাইয়া এখানে একটা আমার কুণ্ডলী আছে বা একটা তারের পেঁচানো পাক আছে, এখান দিয়ে আমার কারেন্ট যাচ্ছে, কি হচ্ছে? কারেন্ট যাচ্ছে, রাইট? সো যখন কারেন্ট যাবে এই বরাবর আমরা কি পাবো? একটা ম্যাগনেটিক মোমেন্ট পাবো। কোন দিকে ম্যাগনেটিক মোমেন্ট পাবো? এই যে এই দিক বরাবর পাবো হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, এইটা হবে ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন। এবং আমরা দেখেছিলাম এখানে এই নিচ বরাবর থাকে হচ্ছে সাউথ পোল, উপরের দিকে থাকে হচ্ছে নর্থ পোল। তার মানে এই পাশে একটা পোল আছে, এই পাশে একটা পোল আছে, আলটিমেটলি কি তৈরি করছে? একটা ম্যাগনেটিক ডাইপোল। কি? ম্যাগনেটিক ডাইপোল। সেম কাহিনীও এখানে, অ্যাটম যাদের মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট আছে, আমি ধরলাম তার ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশনটা হচ্ছে এইদিকে। লেটস সাপোজ একটা অ্যাটম আছে, তার ম্যাগনেটিক মোমেন্ট আছে এইদিকে, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে একটা অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট। তার মানে কি? তার মানে এই পাশে আছে একটা সাউথ পোল, এই পাশে আছে একটা নর্থ পোল। এই অ্যাটমটাকে আমরা কি বলতে পারি? অ্যাটমটাকে আমরা বলতে পারি ম্যাগনেটিক ডাইপোল। কি? ম্যাগনেটিক ডাইপোল। সো অ্যাটমকে এখন থেকে আমরা আর অ্যাটম হিসাবে চিন্তা করব না, এই চ্যাপ্টারটা পড়ার সময় কি চিন্তা করব? ম্যাগনেটিক ডাইপোল হিসাবে চিন্তা করব। তাহলে ধরেন আমি আপনাকে এরকম একটা সাবস্টেন্স দিয়ে দিলাম, কি দিয়ে দিলেন ভাই? একটা সাবস্টেন্স, ওকে, এটা ধরো কপার, ঠিক আছে? লেটস সাপোজ কপার, কিচ্ছু না, কপার। এখন তুমি বললা ভাই এই কপারের মধ্যে কি আছে? প্রচুর পরিমাণ কপারের পরমাণু আছে। কি আছে? প্রচুর পরিমাণ কপারের পরমাণু। ও মাই গড, এত বড় কেন আঁকলাম? এখন আমার হাতটাই ব্যথা হয়ে যাবে গো। জীবন একটা বেদনা, কেন এই চালাকিগুলা করি না? একটু ছোট করে আঁকলে আমার জীবনটা সহজ হয়ে যেত। এখন দেখো এটা ভরতে ভরতে মোটামুটি এত কোনে মনে 2-3টা ছবি এঁকে ফেলতে পারতাম আমি, ঠিক আছে? ওকে গাইস, সো ধরো একটা কপারের সাবস্টেন্স তোমার কাছে আছে, এগুলো সব কি বলো তো? কপারের পরমাণু।
এভাবে আমরা ছবি আঁকবো অন্যান্য চ্যাপ্টারে, বাট এই চ্যাপ্টারে যখন আমরা কপারের ছবিটা আঁকবো তখন আমরা এভাবে আঁকবো না। এই পরমাণুগুলাকে বা অ্যাটমগুলাকে আমরা কি হিসাবে রিপ্রেজেন্ট করব? এক একটা ম্যাগনেটিক ডাইপোল হিসাবে। ধরো ওদের প্রত্যেকের এক একটা কি আছে, নিট মোমেন্ট আছে বা একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট আছে এক একটা কার, এক একটা অ্যাটমের। তাহলে প্রত্যেকটা অ্যাটমের যদি একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকে তার মানে তারা প্রত্যেকে কি এক একজন ম্যাগনেটিক ডাইপোল, এবং সেটা হিসাবেই আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করবো। সো দেখবা বইয়ের মধ্যে ছবি আঁকছে এইভাবে, ঠিক আছে? এগুলো সব কিন্তু এক একটা পরমাণু বা এক একটা অ্যাটম, বাট তাদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে কিভাবে? রিপ্রেজেন্ট করা হয়েছে হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল দিয়ে। ওকে, কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে? ম্যাগনেটিক ডাইপোল দিয়ে। ভাই কেন ম্যাগনেটিক ডাইপোল দিয়ে রিপ্রেজেন্ট করলো? অন্য কিছু দিয়ে রিপ্রেজেন্ট করলে কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। আমরা এই চ্যাপ্টারে কি নিয়ে পড়াশোনা করতেছি? ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে। তাহলে এখানে কি তুমি ইলেকট্রিক ডাইপোল দিয়ে প্রকাশ করতে চাও? অবশ্যই না, আমার দেখা লাগবে ম্যাগনেটিক প্রপার্টি। ওকে, সো এখানে প্রত্যেককে এই যে এরা প্রত্যেকে কি বলতো, এরা প্রত্যেকে হচ্ছে এক একটা ম্যাগনেটিক ডাইপোল। ম্যাগনেটিক ডাইপোল। এই যে অ্যারোর ডিরেকশনটা কি ইন্ডিকেট করতেছে? অ্যারোর ডিরেকশনটা ইন্ডিকেট করতেছে ওই অ্যাটমের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশন। ঠিক আছে, এদেরকে আমরা এক একটা ম্যাগনেটিক ডাইপোল হিসেবে কনসিডার করতেছি, বাট এরা অ্যাকচুয়ালি কি? এরা অ্যাকচুয়ালি হচ্ছে এক একটা অ্যাটম। এক একটা কি? অ্যাটম। তাহলে ভাই এই যে আমি অ্যারোটা দিলাম, কেমন অ্যারো ভাই? এরকম একটা অ্যারো দিলাম, এই অ্যারোর মানে কি? ধরো এই যে এই অ্যারোটার মানে কি? এইটা যেই অ্যাটমের ম্যাগনেটিক ডাইপোল, সেই অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন হচ্ছে এইটা। সো অ্যারোর ডিরেকশন কি ইন্ডিকেট করতেছে? অ্যারোর ডিরেকশন ইন্ডিকেট করতেছে ওই অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন। ঠিক আছে, কি? ওই অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন। ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন। ওকে, একদম সহজ। আচ্ছা, তাহলে এখন যদি পুরো ব্যাপারটা তোমাকে একটু সামারাইজ করা হয়, পুরো ব্যাপারটা যদি একটু সামারি করি, এটাকে আমি একটু উপর উঠাই দিতে চাচ্ছি। এটা বেশি নিচে চলে আসছে, দেখতে ভালো লাগতেছে না, এটাকে একটু উপর উঠাই দিয়ে চাচ্ছি। হ্যাঁ, তুমি একটু উপরে যাও বাবা, বেশি উপরে চলে গেছো, আর একটু নিচে আসো। ঠিক আছে, হ্যাঁ, ওকে। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটু সিরিয়ালটা বোঝার চেষ্টা করো। এখানে আমরা আগাইলাম কিভাবে? প্রথমত আমরা দেখছি হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রনের কি আছে? ম্যাগনেটিক মোমেন্ট আছে। ম্যাগনেটিক মোমেন্ট আছে, ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্ট আছে। সিমিলারলি নিউক্লিয়াসের কি আছে? নিউক্লিয়াসেরও ম্যাগনেটিক মোমেন্ট আছে। ওকে, এরা মিলে কি তৈরি করছে? এরা দুইজন মিলে তৈরি করছে হচ্ছে অ্যাটম। এরা মিলে কি তৈরি করছে? অ্যাটম। এই অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, ডিপেন্ড করে যে এখানে ইলেকট্রন কি পেয়ার্ড আকারে আছে নাকি নন পেয়ার্ড আকারে আছে। যদি পেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট থাকবে না। যদি পেয়ার্ড ইলেকট্রন না থেকে আমরা আনপেয়ার্ড ইলেকট্রন পাই, তার মানে সেখানে কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট থাকবে বা নিট ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। সো এই ইলেকট্রন আর নিউক্লিয়াস মিলে তৈরি করছে অ্যাটম। এই অ্যাটমের এম থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। বুঝতে পেরেছেন? একদম সহজ। ওকে, এই অ্যাটমগুলো একত্রিত হয়ে কি তৈরি করতেছে? কোনো একটা ম্যাটার বা কোনো একটা পদার্থ। সো দেখা যাবে অ্যাটমগুলো একত্রিত হয়ে কি করবে? সকল অ্যাটম একত্রিত হয়ে, লেখো, সকল অ্যাটম একত্রিত হয়ে কি তৈরি করবে? এই যে এরকম একটা পদার্থ তৈরি করবে। একত্রিত হয়ে কি করবে? এরকম একটা পদার্থ তৈরি করবে। এখন এই যে পদার্থ বা একটা ম্যাটার তৈরি করলো, কি তৈরি করলো? ম্যাটার তৈরি করলো। তার ক্ষেত্রেও সেম, তারও ম্যাগনেটিক মোমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। লিখে রাখো, কি একটু পরে বুঝবো। ম্যাগনেটিক মোমেন্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে, আবার কি হতে পারে? নাও থাকতে পারে। ক্লিয়ার? সো সিকোয়েন্সটা একটু মাথায় রাখা লাগবে। প্রথমে আমরা পড়ছি হচ্ছে ইলেকট্রন আর নিউক্লিয়াস, তাদের ম্যাগনেটিক মোমেন্ট অবশ্যই আছে। এই ইলেকট্রন আর নিউক্লিয়াস মিলে তৈরি করছে অ্যাটম। এই অ্যাটম বা পরমাণুর ম্যাগনেটিক মোমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার এই পরমাণুগুলো মিলে তৈরি করছে হচ্ছে ম্যাটার, তাদেরও ম্যাগনেটিক মোমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। সিকোয়েন্সটা যেন মনে থাকে। ঠিক আছে, তাহলে মোটামুটি বুঝে গেছে একটা ম্যাটারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? অনেকগুলা ম্যাগনেটিক ডাইপোল দিয়ে রিপ্রেজেন্ট করব। এই ম্যাগনেটিক ডাইপোলগুলো অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাটম। ওকে, এই জিনিসটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করছি, আর কিছু না। ক্লিয়ার গাইস? গুড। এখন ধরো এই যে ম্যাটারটা, ঠিক আছে, ম্যাগনেটিজম ইন ম্যাটার, এই ম্যাটারটাকে আমরা ধরো নর্মালি জাস্ট রেখে দিছি। কি করছি? নর্মালি এভাবে রেখে দিছি, কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড এখানে অ্যাপ্লাই করি নাই। তাহলে বলো ওর ভিতরের অবস্থা কি হবে? ওর ভিতরে কি আছে? ম্যাগনেটিক ডাইপোল আছে। ওই ম্যাগনেটিক ডাইপোলগুলো আসলে কি?
আসলে হচ্ছে অ্যাটম। একটা ম্যাটার, তার ভিতরে কি অনুপরমাণু আছে না? আছে। প্রত্যেকটা অনুপরমাণুই কি এক একটা ম্যাগনেটিক ডাইপোল হিসাবে বিহেভ করতে পারে। তার মানে এখানে আছে আমার একটা অণু বা পরমাণু, একটা ম্যাগনেটিক ডাইপোল, এখানে আছে আরও একটা, এখানে আছে আরও একটা, এখানে আছে আরও একটা, এখানে আরও একটা, এখানে আরও, এখানে এখানে এই এই এরকম 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 এরকম। ঠিক আছে? এই যে এখানে পরমাণুগুলো থাকবে কিভাবে থাকবে, বা এই যে ম্যাগনেটিক ডাইপোলগুলো থাকবে, এই ডাইপোলগুলা র্যান্ডমলি থাকবে। কিভাবে? র্যান্ডম। ঠিক আছে? র্যান্ডমলি থাকবে। তোমাকে যদি বলা হয় এখানে নিট ম্যাগনেটিক মোমেন্ট কত, এবং ডাইপোল যদি এভাবে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকে, নিট ম্যাগনেটিক মোমেন্ট সবসময় শূন্যই আসবে, বা অলমোস্ট শূন্যই আসবে। কত আসবে? শূন্য। ওকে, একদম ধরো তুমি অ্যাটমগুলা দিয়ে মাত্র এই সাবস্টেন্সটা তৈরি করছো। ওকে, তৈরি করে এখানে রাখছো, কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড বা কোনো কিছুই তুমি অ্যাপ্লাই করো নাই, কোনো ফিল্ডের প্রভাব ছাড়া নর্মালি রেখে দিছো। সেক্ষেত্রে তুমি দেখবা এখানে ম্যাগনেটিক ডাইপোলগুলো র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকবে, এইটা আপনি কেমনে বুঝলেন? আচ্ছা, পদার্থের যে অনুপরমাণু তারা গতিশীল হয় কিভাবে? ধরো এটা একটা কঠিন বা তরল, তুমি যেটাই চিন্তা করো না কেন, তার ভিতরে যে পরমাণু আছে তারা কি গতিশীল না? অবশ্যই। স্থির তো কোনো পরমাণুই না, সবাই গতিশীল। সে হোক হালকা ভাইব্রেশনে গতিশীল বা প্রপারলি মুভ করতেছে, যেটাই হোক না কেন সে গতিশীল। এখন এই যে গতিটা, এই গতিটা বা মোশনটা কিরকম? র্যান্ডম মোশন। তার মানে এই যে অনুপরমাণুগুলা তারা সবাই র্যান্ডমলি গতিশীল। তার মানে এই অনুপরমাণুগুলাই তো আমার ডাইপোল। ডাইপোলগুলা কিভাবে গতিশীল? র্যান্ডমলি গতিশীল। যদি র্যান্ডমলি গতিশীল হয়, এক একজনের ডিরেকশন এক এক দিকে, যখনই তুমি সবাইকে যোগ করতে যাবা নিট মোমেন্টটা চলে আসবে হচ্ছে শূন্য। যেমন এখানে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই পদার্থের নিট মোমেন্ট মানে কি, এই পদার্থের নিট ম্যাগনেটিক মোমেন্ট মানে লেখো, পদার্থের এম নেট বা নিট ম্যাগনেটিক মোমেন্ট মানে হচ্ছে ভেতরে থাকা সকল অ্যাটমের, লেখো, ভেতরে থাকা সকল অ্যাটমের টা টা টা, এগুলো কিন্তু বুঝতে একটু সমস্যা হয়, হ্যাঁ, বই পড়ে বুঝতে একটু সমস্যা হয় ভাষাগত দিক দিয়ে। সো একটা বার যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তখন বই পড়লে খুব ইজিলি বুঝতে পারবা। ওকে, সো নিট ম্যাগনেটিক মোমেন্ট এই পদার্থের, হোয়াট ডাজ ইট মিন? ভেতরে যতগুলো অ্যাটম আছে সবার ভেতরে থাকা সকল অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্টের যোগফল। ঠিক আছে? ম্যাগনেটিক মোমেন্টের যোগফল। এখন ম্যাগনেটিক মোমেন্ট কেমন রাশি? ভেক্টর রাশি। এই ম্যাগনেটিক মোমেন্ট কেমন রাশি? ভেক্টর রাশি। ভেক্টরগুলো র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড, এক একটা ডিরেকশন এক এক দিকে। যখন এই সবগুলো ভেক্টরকে তুমি যোগ করবা, লব্ধি কত আসবে? লব্ধি শূন্য আসবে। বুঝতে পারছেন? এখানে ডাইপোলগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড, এই ডাইপোল বা ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট, লেখো ম্যাগনেটিক, দেখো ম্যাগনেটিক মোমেন্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট একই কথা, কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে? ম্যাগনেটিক ডাইপোলগুলো বা ম্যাগনেটিক মোমেন্টগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড? মোমেন্টগুলো র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড ভাইয়া। কি? র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড। ওকে, ডিস্ট্রিবিউটেড। এজন্য যখন তুমি এদেরকে ভেক্টর যোগ করবা তখন যোগফলটা কি চলে আসবে? শূন্য চলে আসবে। ওকে, নিট ম্যাগনেটিক মোমেন্ট কত আসবে? শূন্য। ওকে, এখানে শূন্য লেখাটা উচিত না, কিন্তু আমি সংখ্যাটা দিছি, এই যেটা শূন্য আসবে। বুঝছেন? কারণ দেখা যাবে আপনি এই ভেক্টর নিছেন, এটার বিপরীতে কোনো না কোনো ভেক্টর অবশ্যই আছে। আপনি এটা নিছেন, এটার বিপরীতেও কোনো না কোনো ভেক্টর আছে। একজন আরেকজনকে ক্যান্সেল করে দিবে, এবং এখানে তো একটা দুইটা পরমাণু থাকবে না, তাই না? অল্প একটা জায়গা, ধরো 1 মিলিমিটার কিউব, তার মধ্যে কতগুলো পরমাণু থাকে? তার ভিতর ধরো 10^22, 10^23 সংখ্যক পরমাণু থাকে। প্রচুর পরিমাণ পরমাণু। সো সবাই এক একটা ডাইপোল। দেখা যাবে কোনো না কোনো ডাইপোলের এগেইনস্টে আমরা আরেকটা ডাইপোল খুঁজেই পাবো। সো একটা ম্যাগনেটিক মোমেন্ট আরেকটা ক্যান্সেল করে দিবে। আলটিমেটলি নিট ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? শূন্য। যখন আমরা ওকে নরমালি রেখে দিছি, বাইরে থেকে কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করিনি। এইবার ধরো আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। কি করলাম? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। এইবার হচ্ছে আসল জিনিস শুরু হবে। তাহলে ধরেন এই আপনার কাছে একটা মেটেরিয়াল আছে, তার ভিতরে ম্যাগনেটিক ডাইপোল তো অবশ্যই আছে, র্যান্ডমলি, ধরো এইভাবে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড। এবার আমরা কি করলাম? বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম ভাইয়া, এক্সটার্নাল ফিল্ড। কি করেছি? এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করেছি। ওকে, এবার আবার আমরা কি করলাম? এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই। ওকে, এটা হচ্ছে বি এক্সটার্নাল। ওকে, এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলে কি হয় একটু মনে করে দেখো। স্থির তড়িৎ মনে করো, এই ম্যাগনেটের কথা বাদই দাও তুমি। ধরো তোমার কাছে আমি এরকম একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম। কি দিলাম? এরকম একটা ইলেকট্রিক ফিল্ড, লেটস সাপোজ। এবং এখানে আমি একটা ইলেকট্রিক ডাইপোল রেখে দিলাম। কি রাখলেন ভাইয়া? ইলেকট্রিক ডাইপোল। ধরো এইভাবে রেখে দিছি। কি হবে? এটার মধ্যে টর্ক প্রডিউস হবে। টর্ক প্রডিউস হয়ে কি করবে? ওকে ইলেকট্রিক ফিল্ড বরাবর অ্যালাইন করার চেষ্টা করবে।
ফিল্ড সব সময় কি চায়, ডাইপোলকে তার বরাবর অ্যালাইন করতে। সো ডাইপোল যদি ফিল্ড বরাবর না থাকে, ডাইপোলের মধ্যে টর্ক তৈরি হবে এবং সেই টর্ক তৈরি হয়ে ওকে ঘুরিয়ে ইলেকট্রিক ফিল্ড বরাবর অ্যালাইন করার চেষ্টা করবে। সেম কাহিনী এখানেও। এখানে এই যে আমাদের ম্যাগনেটিক মোমেন্টগুলা বা এই ম্যাগনেটিক ডাইপোলগুলা, যখন আমরা ফিল্ড অ্যাপ্লাই করি নাই বাইরে থেকে, তখন তো সে এভাবেই থাকবে। একটা ইলেকট্রিক ডাইপোলকে যদি তুমি ফিল্ড অ্যাপ্লাই না করে এভাবে রেখে দাও, সে তো এভাবেই থাকবে। বাট যখন ফিল্ড অ্যাপ্লাই করবা, ফিল্ডের টার্গেটটা কি বা এক্সটার্নাল ফিল্ডের টার্গেটটা কি, ডাইপোলটাকে তার বরাবর অ্যালাইন করা। যদি বরাবর থাকে তাহলে তো ভালো, বরাবর না থাকলে সে চাবে বরাবর অ্যালাইন করতে এবং তার জন্য সে ডাইপোলের ভিতরে টর্ক প্রডিউস করবে। এখানেও সেম কাহিনী, যখন আমরা এক্সটার্নাল ফিল্ড দিব, দেখো ডাইপোলগুলো কিন্তু এক্সটার্নাল ফিল্ড বরাবর না। ডাইপোল কি করবে, ফিল্ড কি করবে, এই ডাইপোলগুলোর মধ্যে টর্ক তৈরি করবে এবং কি চেষ্টা করবে, ডাইপোলগুলোকে ফিল্ড বরাবর অ্যালাইন করাইতে। ঠিক আছে, সো দেখা যাবে অনেকগুলা ডাইপোল ফিল্ড বরাবর অ্যালাইন হয়ে গেছে, সবাই হবে না বাট অনেকগুলা হয়ে যাবে। দেখা যাবে অনেকগুলা ডাইপোল কি হয়েছে, ফিল্ড বরাবর অ্যালাইন হয়ে গেছে এরকম। ঠিক আছে, সবাই কি হবে না, সবাই কিন্তু হবে না। এখনো অনেকে থাকবে যারা র্যান্ডমলি গতিশীল, এরকম র্যান্ডম মোশনেও অনেকে থাকবে, বাট অনেকে আবার ফিল্ড বরাবর ওরিয়েন্টেড হয়ে যাবে। ওকে, সো দেখা যাবে আমরা যখন ম্যাগনেটিক ফিল্ডে অ্যাপ্লাই করব, ম্যাগনেটিক ফিল্ড কি করবে, ডাইপোলে টর্ক তৈরি করবে, ডাইপোলে টর্ক তৈরি করবে। ওকে, এবং এই যে টর্কটা তৈরি করলো, এই টর্কের উদ্দেশ্য কি, এই টর্কের উদ্দেশ্য হচ্ছে ডাইপোলকে ফিল্ড বরাবর অ্যালাইন করা, ডাইপোলকে ফিল্ড বরাবর অ্যালাইন করা। বুঝতে পেরেছেন? সো দেখা যাবে যখন আমরা ফিল্ডে অ্যাপ্লাই করছি, তখন আমাদের ম্যাক্সিমাম ডাইপোল ফিল্ড বরাবর অ্যালাইন হয়ে গেছে এবং কিছু কিছু ডাইপোল এখনো ফিল্ড বরাবর অ্যালাইন হবে না, কারণ র্যান্ডম মোশন তো এখনো আছে। সো সব ডাইপোল তো আর কথা শুনবে না, তাই না? দেখা যাবে অনেকেই এটা মেনে চলতেছে, বাট চাইলেও আমরা সবাইকে একদম একবারে অ্যালাইন করায় ফেলতে পারবো না। কিছু কিছু ডাইপোল এখনো র্যান্ডম মোশনে গতিশীল থাকবে এবং তাদের ডিরেকশনটা ফিল্ড বরাবর না হয়ে অন্য কোনো দিকে হবে। বাট তুমি চিন্তা করে দেখো, এর আগে সবগুলো ডাইপোল র্যান্ডম মোশনে ছিল, সবার ডিরেকশন র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড ছিল, বাট এবার কি সেইটা না, এইবার কিন্তু ফিল্ডের দিকে একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট আমরা পাবো। ধরো কথার কথা, আমি যদি 10টা দিয়ে চিন্তা করি, কয়টা ভাইয়া, মাত্র 10টা। ধরেন আগে ব্যাপারটা ছিল এরকম, একটা এই দিকে আর একটা এই দিকে, 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 8টা ছিল পরস্পরকে ক্যান্সেল, ও ওকে ক্যান্সেল, ও ওকে ক্যান্সেল, ও ওকে ক্যান্সেল, ও ওকে ক্যান্সেল। ঠিক আছে, বাট যখন আমি ফিল্ডটা অ্যাপ্লাই করব, এখন ব্যাপারটা কীরকম, ধরো 8টার মধ্যে 4টা চলে আসছে এই দিকে, একটা এই দিকে, একটা এই দিকে, একটা এই দিকে, একটা এই দিকে। লেটস সাপোজ জাস্ট এক্সাম্পলের জন্য, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, বাট এই 4টা কি ক্যান্সেল হচ্ছে না, এই 4টা একই দিক কাজ করতেছে ম্যাগনেটিক মোমেন্ট, তার মানে ফিল্ড বরাবর এবার আমরা একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট পাবো। বুঝছো? এবার আমরা কি পাবো, ফিল্ড বরাবর একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট পাবো। তার মানে যখন আমরা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে একটা এরকম ম্যাটারকে বা সাবস্টেন্সকে এনে রাখবো, তার ভিতরে থাকা ম্যাগনেটিক ডাইপোলগুলা ফিল্ড বরাবর ওরিয়েন্টেড হওয়া শুরু করবে। সবাই হইতে পারবে না, বাট অনেকেই হয়ে যাবে এবং আলটিমেটলি এই ফিল্ডের ডিরেকশনে একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। ওকে, এবং সেটা জিরো না, আগে তো জিরো ছিল, কোনো ম্যাগনেটিক মোমেন্ট ছিল না, র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড ছিল, বাট এবার অনেকগুলো ডাইপোল সেম ডিরেকশনে চলে আসছে। সো দেখা যাবে এই ফিল্ড বরাবর আমরা কি পাচ্ছি, একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট পাচ্ছি। ক্লিয়ার গাইস? ভেরি গুড। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে আমরা নিট ম্যাগনেটিক মোমেন্টটা পাইলাম, এটার মান কি বৃদ্ধি করা যাইতে পারে? অবশ্যই বৃদ্ধি করা যাইতে পারে। এই নিট ম্যাগনেটিক মোমেন্টের মান আমরা আরও বাড়াইতে পারবো যদি টেম্পারেচার কমাই। কি করি, টেম্পারেচার কমানো হলে, কেন ভাইয়া টেম্পারেচার কমানো হলে কেন আমার নিট ম্যাগনেটিক মোমেন্ট বাড়বে? চিন্তা করে দেখো, এখানে এই যে আমার যেই ডাইপোলগুলা ফিল্ড বরাবর ওরিয়েন্ট হয় নাই, কেন হয় নাই? র্যান্ডম মোশনের জন্য। র্যান্ডম মোশন কই থেকে আসতেছে? এক্সটার্নাল হিট থেকে। সো যখন তুমি টেম্পারেচারটা কমাবা, হিট এনার্জি কমে যাবে। হিট এনার্জি যদি কমে যায়, আমার পার্টিকেলগুলার কাইনেটিক এনার্জি কমে যাবে, গতিশক্তি কমে যাবে। সে র্যান্ডমলি এভাবে খুব বেশি আগের মতো মুভ করতে পারবে না, বা করলেও আগের চেয়ে কম করবে। যখন আগের চেয়ে কম র্যান্ডমলি মুভ করবে, তখন দেখা যাবে ওদেরকে এই ফিল্ড বরাবর ওরিয়েন্ট করাটা হবে সহজ। ঠিক আছে, এজন্য টেম্পারেচার কমাইলে ওদের কম্পন কমে যাবে এবং আলটিমেটলি ওদেরকে ফিল্ড বরাবর অ্যালাইন করাটা সহজ হবে। ধরো 10টা ম্যাগনেটিক মোমেন্ট একই দিকে অ্যালাইন হয়েছে, যদি কিছুক্ষণ পর টেম্পারেচার কমানোর জন্য 15টা অ্যালাইন হয়, নিট ম্যাগনেটিক মোমেন্ট বাড়বে না? অবশ্যই বাড়বে। সো টেম্পারেচার কমাইলে নিট ম্যাগনেটিক মোমেন্ট কি হয়, বাড়ে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যদি আমরা
এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে আরো স্ট্রং করি, এক্সটার্নাল ফিল্ডকে স্ট্রং করলে, ঠিক আছে, স্ট্রং করলে। আচ্ছা, এই ডাইপোলগুলো হচ্ছে অনেকটা ঘাড় তেরা স্টুডেন্টের মতো, বুঝছো, যারা কথা টথা শুনে না। আর এই এক্সটার্নাল ফিল্ডটা হচ্ছে টিচার, সেই রাগী টিচার যে এসে বলে এই কথা শুনবা না মানে। সো ধরো প্রথমে যে টিচারটা আসছে সে খুব বেশি রাগী না, সে এসে বলছে 100টা স্টুডেন্টের মধ্যে 12টা স্টুডেন্ট, বা 12টা কেন 20টা স্টুডেন্ট কথা শুনছে, 20 জন এই বরাবর অ্যালাইন হয়ে গেছে, বাকি 80 জন কোনো কথা শুনে নাই। বাকি 80 জনকে কথা শোনানোর জন্য কি করা লাগবে? আরো কড়া টিচার লাগবে। তার মানে আমাদের আরো স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড লাগবে এক্সটার্নাল, যার প্রভাবে ভিতরে থাকা যারা কিনা র্যান্ডমলি এখনো ডিস্ট্রিবিউটেড আছে তারা যেন সহ অ্যালাইন হয়ে যায়। বুঝতে পেরেছেন? সো প্রথমে যখন আপনি ফিল্ডটা দিচ্ছেন, ধরেন সেটা একটু উইক ফিল্ড, সেই উইক ফিল্ড সবগুলা ম্যাগনেটিক ডাইপোলকে একই দিক বরাবর অ্যালাইন করতে পারে না, খুবই কম সংখ্যক ডাইপোলকে অ্যালাইন করছে। তাহলে কি নিট ম্যাগনেটিক মোমেন্টের মান অনেক বেশি হবে? না, কম হবে। যখন তুমি এই ফিল্ডটাকে আরো স্ট্রং করবা, আরো বেশি সংখ্যক ডাইপোল অ্যালাইন হবে, এবং আলটিমেটলি আমাদের নিট ম্যাগনেটিক মোমেন্টের মান কি হবে? বৃদ্ধি পাবে। সো এটা হচ্ছে নিট ম্যাগনেটিক মোমেন্ট বৃদ্ধি করার একটা উপায়। বাট এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী ঘটছে, খেয়াল করছো কিনা? ধরো এই যে টুকরাটা, এই টুকরাটাকে তুমি আগে ম্যাগনেটিক ফিল্ডে রাখো নাই, এই অবস্থায় আছে। ধরো এটা একটা লোহার টুকরা, ঠিক আছে, সে হচ্ছে এই অবস্থায় আছে। আচ্ছা, এই অবস্থায় কি লোহাটা চুম্বক? না। এই অবস্থায় কি ওর কোনো নিট ম্যাগনেটিক মোমেন্ট আছে? নাই। তুমি বললা ভাই যে ভিতরে তো ম্যাগনেটিক ডাইপোল আছে। হ্যাঁ, ভিতরে ম্যাগনেটিক ডাইপোল আছে, বাট আলটিমেটলি নিট কোনো ম্যাগনেটিক মোমেন্ট আছে এই অবস্থায়? নাই। যদি ম্যাগনেটিক মোমেন্ট না থাকে সে কিন্তু চুম্বক হিসেবে বিহেভ করবে না। একটা চুম্বকের অবশ্যই ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। ওর কি আছে? নাই। তার মানে ও এই অবস্থায় চুম্বক না। বাট যখন এই লোহার টুকরাকে তুমি একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে নিয়ে আসছো, এখন কি ওর ভিতরে একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট চলে আসছে না? আসছে। এইবার কি ও একটা চুম্বকের মতো বিহেভ করবে না? করবে। এইটাকেই বলে হচ্ছে ম্যাগনেটাইজেশন। কি বলে এটাকে? এই যে ফেনোমেননটা যেটা আমরা এখানে ঘটাইলাম এটাকে বলা হয় ম্যাগনেটাইজেশন, যে আমরা ম্যাগনেটাইজ করে দিছি, ঠিক আছে, ম্যাগনেটাইজেশন। এখন এই টুকরাটা বা এই যে সাবস্টেন্সটা, ইট উইল বিহেভ লাইক এ ম্যাগনেট। ওকে, ইট উইল বিহেভ লাইক এ ম্যাগনেট। বুঝতে পেরেছো? একদম সহজ। যেমন এই কাজ কখনো করছো না, ধরো একটা চৌম্বক আছে, সেই চৌম্বকের সাথে তুমি একটা লোহার টুকরা লাগাইছো। ধরো তোমার এখানে একটা চৌম্বক আছে, তার সাথে কি করছো? একটা লোহার টুকরা লাগাইছো। এখানে আরো একটা লোহার টুকরা আনো, দেখবা এই লোহাটা এই লোহাকে আকর্ষণ করতেছে। কেন? কারণ এই চৌম্বকের প্রভাবে লোহাটা চৌম্বকে রূপান্তরিত হয়ে গেছে বা চৌম্বকে পরিণত হয়ে গেছে, তখন সে আবার অন্য লোহাকেও আকর্ষণ করতে পারতেছে। ওকে, এটাকেই বলা হয় ম্যাগনেটাইজেশন। যখন এরকম একটা ম্যাগনেটিক মেটেরিয়াল যার কিনা ইনিশিয়াল অবস্থায় কোনো নিট ম্যাগনেটিক মোমেন্ট নাই, বাট ভিতরে ম্যাগনেটিক ডাইপোল আছে, তাকে যদি আপনি একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে নিয়ে আসেন, তখন তার মধ্যে একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়ে যাবে এবং সে একটা চৌম্বকের মতো বিহেভ করবে। এবং এই যে ফেনোমেননটা, সে আগে ম্যাগনেট ছিল না, ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে নিয়ে আসার জন্য সে এখন একটা ম্যাগনেটের মতো বিহেভ করতেছে, এটাকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটাইজেশন। বুঝছেন? একদম সহজ, কনসেপ্ট ক্লিয়ার। ওকে, তাহলে আই গেস বুঝতে পারছি অ্যাটম লেভেল থেকে একদম ম্যাটার লেভেল পর্যন্ত কিভাবে ম্যাগনেটাইজেশনটা আসে, বুঝা কমপ্লিট। গুড। এইবার হচ্ছে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। এইটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি জিনিসটা কি? প্রথমে এটা বুঝো, এটা জিনিসটা আসতেছে কখন? এটা আসতেছে একটা ম্যাটারের মধ্যে, ঠিক আছে? ধরো এই হচ্ছে তোমার একটা সাবস্টেন্স আছে, ধরো এটা কপার বা আয়রন, যে কোনো কিছু হইতে পারে, এবং এটাকে আমরা একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছি। ঠিক আছে, কি করছে? একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছি। আচ্ছা, প্রথমে ধরো ওকে আমরা কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি নাই, একদম নর্মাল অবস্থায় আছে। যদি নর্মাল অবস্থায় থাকে সেক্ষেত্রে আমাকে বলো তো, টা টাটা টাটা টা 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 এভাবে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকবে। ওর ভিতরের ম্যাগনেটিক ডাইপোলগুলো কি হবে? র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড, একদম পুরোপুরি র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, ওকে, এভাবে কি হবে? র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকবে। ওকে, এখন যদি আমি তোমাকে বলি এই যে আমার পদার্থটা আছে, ধরো লোহা, তার ভলিউম হচ্ছে ভি, তার ভলিউম কত? ভি, তার নেট ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে এম নেট। তার মানে ভি ভলিউমের জন্য এখানে ম্যাগনেটিক মোমেন্ট এম নেট, একক আয়তনে ম্যাগনেটিক মোমেন্ট কত? এম নেট বাই ভি, এবং এটা আসবে 0। ও মাই গড ভাই, কেন 0? ভাইয়া তুমি তো ফিল্ড অ্যাপ্লাই করো নাই। ফিল্ড অ্যাপ্লাই না করলে ওর মধ্যে থেকে ম্যাগনেটিক মোমেন্ট কই আসবে? তুমি বললা ভাইয়া এই যে ম্যাগনেটিক মোমেন্ট, এই যে ম্যাগনেটিক মোমেন্ট, এই যে ম্যাগনেটিক মোমেন্ট, এগুলো তো অ্যাটমের। ভিতরে যে ম্যাগনেটিক মোমেন্টগুলো লাগতেছে এগুলো কার? এগুলো তো অ্যাটমের। এই লোহার টুকরার নিট ম্যাগনেটিক মোমেন্ট কত? র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড না, তাহলে অবশ্যই ওর নিট ম্যাগনেটিক মোমেন্ট 0।
তার মানে পুরো ভলিউম জুড়েও ওর নিট ম্যাগনেটিক মোমেন্ট শূন্য, একক আয়তনেও নিট ম্যাগনেটিক মোমেন্ট কত, শূন্য। এটার চিন্তা বাদ। এখন ধরো আমরা কি করলাম, এখানে একটা ফিল্ড অ্যাপ্লাই করলাম। লেট সাপোজ এটা আমার সেই সুন্দর লোহার টুকরাটা, এবং এখানে আমরা কি করেছি, একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করেছি ভাইয়া, এই ওকে, এখানে এই, ঠিক আছে, এখানে এই, এখানে আরেকটা লাইন দাও, দেখতে সুন্দর লাগবে। ওকে ভাইয়া দিলাম, আপনি যেহেতু বলছেন। এই বরাবর দিছি কি, এই বরাবর দিছি হচ্ছে এক্সটার্নাল ফিল্ড বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। যখন আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিব তখন কি হবে বলতো, তখন ভিতরে থাকা ম্যাগনেটিক ডাইপোলগুলো আস্তে আস্তে অরিয়েন্ট হওয়া শুরু করবে বা সাজতে শুরু করবে। ভাইয়া সাজতে শুরু করবে, কেমনে সাজবে ভাইয়া, ও কি চুল টুল আসরাবে নাকি, না, ও সাজতে শুরু করবে মানে হচ্ছে ও ম্যাগনেটিক ফিল্ড বরাবর অ্যালাইন হওয়া শুরু করবে ভিতরে ছোট্ট ছোট্ট ডাইপোল মোমেন্টগুলা। সো দেখা যাবে অনেকগুলা এই বরাবর অরিয়েন্টেড হয়ে গেছে, 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 হয়ে গেছে। বাকিগুলা হচ্ছে এখনো র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক আছে, এরকম বাকিগুলা ধরো এরকম। আচ্ছা, এবার আমাকে বলো তো, এইবার একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট আছে নাকি নাই? অবশ্যই আছে। যখন তুমি ফিল্ড অ্যাপ্লাই করছো, এই যে ভিতরের ডাইপোলগুলো তাদের মধ্যে অনেকেই তো ফিল্ড বরাবর অ্যালাইন হয়ে যাবে। তার মানে ফিল্ড বরাবর আমরা কি পাবো, ফিল্ড বরাবর আমরা একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট পাবো। ওকে, এই যে নিট ম্যাগনেটিক মোমেন্টটা তৈরি হয়েছে কতটুকু জায়গা জুড়ে তৈরি হয়েছে, এই পুরা পদার্থটা জুড়ে। আমি ধরলাম এই পদার্থের ভলিউম হচ্ছে ভি, ভলিউম কত, ভলিউম হচ্ছে ভি। তার মানে ভি ভলিউমের মধ্যে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়েছে কতটুকু, এম নেট। তাহলে বলো তো একক আয়তনে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়েছে কতটুকু, এম নেট ডিভাইডেড বাই ভি। এইটাকেই বলা হয় ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। কি বলা হয়, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। তার মানে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কখন আসতেছে, যখন আমরা কাউকে ম্যাগনেটাইজ করতেছি তখন। ম্যাগনেটাইজ করব কাকে, যে আগে ম্যাগনেট ছিল না বাট যার ভিতরে ম্যাগনেটিক ডাইপোল আছে, তাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে নিয়ে আসলে তখন সে ম্যাগনেটাইজ হবে। এবং যখন সে ম্যাগনেটাইজ হবে তখন আমরা সেখানে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি নামক জিনিসটা পাবো। যেমন এখানে কোনো ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি পাইছো, পাও নাই, কেন পাবো, এখানে কি ম্যাগনেটাইজ হয়েছে নাকি, হয় নাই তো। এখন ধরো তুমি বললা যে ভাই আমার এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, কি আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে বি, এখানে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কত ভাই, শূন্য, শূন্য। এই ম্যাগনেটিক ফিল্ড কাকে ম্যাগনেটাইজ করছে, বাতাসকে। বাতাস কি ম্যাগনেটাইজ হয় নাকি এত ইজিলি, হয় না তো, তাই না। তার মানে এখানে কাউকে ম্যাগনেটাইজ করে না, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি শূন্য। ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি তখনই আসবে যখন কাউকে ম্যাগনেটাইজ করা হবে। কখন আসবে, যখন কাউকে ম্যাগনেটাইজ করা হবে। লেখো, আরে জীবন একটা বেদনা, যখন কাউকে কি করা হবে, ম্যাগনেটাইজ করা হবে, ম্যাগনেটাইজ করা হবে, তখন হচ্ছে এই ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটির ব্যাপারটা আসবে। ওকে, ক্লিয়ার। তাহলে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি জিনিসটা কি, একক আয়তনে তৈরি হওয়া ম্যাগনেটিক মোমেন্ট। ধরো একটা পদার্থ, তার মধ্যে আগে কোনো নিট ম্যাগনেটিক মোমেন্ট ছিল না, তাকে তুমি ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে নিয়ে আসছো, আনার জন্য তার মধ্যে নিট ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়েছে। একক আয়তনে যতটুকু নিট ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়েছে সেটাই ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। ক্লিয়ার গাইস, একদম সহজ। এখন ধরো ছোট্ট একটা প্রশ্ন জাতির উদ্দেশ্যে, কি ছোট্ট একটা প্রশ্ন, ভাইয়া ভাইয়া কতটুকু ছোট প্রশ্ন, খুব বেশি ছোট না, হালকা একটু ছোট প্রশ্ন, ঠিক আছে। ধরো তোমাকে বলছে, লেট সাপোজ যে একটা বার ম্যাগনেট, কি একটা বার ম্যাগনেট, তার ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কত। একটা বার ম্যাগনেটের ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কত, সহজ জিনিস, আসো। ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি মানে কি, একক আয়তনে তৈরি হওয়া ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, আচ্ছা এটাকে আসলে বার ম্যাগনেট বলাটাও ঠিক না, মানে হচ্ছে একটা বার ম্যাগনেটের মতো মেটারিয়াল যাকে আমরা ম্যাগনেট বানাইছি, তার ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কত। ধরো এটা একটা লোহার টুকরা ছিল এরকম বার ম্যাগনেটের মতো দেখতে, তাকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছো এবং তার ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি তোমার বের করতে বলছে। ওকে, তাহলে যদি এটা একটা ম্যাগনেটে রূপান্তরিত হয়, এখানে একটা মেরু তৈরি হবে, এখানে একটা মেরু তৈরি হবে, ধরলাম এটার মেরু শক্তি হচ্ছে এম এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টুয়াইস এল। লেটস সাপোজ এটার ভলিউম কেমনে বের করবা, দেখো এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অবশ্যই তোমাকে দেওয়া থাকবে, বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোমার দেওয়া থাকবে। আমি ধরলাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাই দেওয়া আছে, সেটা কত, সেটা হচ্ছে এ।
ওকে, তাহলে প্রথম কথা ভাইয়া এখানে ম্যাগনেটিক মোমেন্ট কতখানি তৈরি হবে? দেখো মেরু শক্তি দেওয়া আছে না, ম্যাগনেটিক মোমেন্ট মেরু শক্তি থেকে কেমনে বের করে, যে কোনো একটা মেরু শক্তির মান মাল্টিপ্লাইড বাই দুইটা মেরুর মধ্যবর্তী দূরত্ব। এই জিনিস পড়ছি, বহুবার পড়ছি ভাই। একটা ম্যাগনেট যার কিনা দুইটা মেরুর শক্তি তোমাকে দিয়ে দিছে, দিয়ে বলছে ম্যাগনেটিক মোমেন্ট কত কত হবে, যে কোনো একটা মেরুর শক্তি মাল্টিপ্লাইড বাই দুইটা মেরুর মধ্যবর্তী দূরত্ব। এটার ভলিউম কত ভাইয়া? এটার ভলিউম হচ্ছে এটার দৈর্ঘ্য মাল্টিপ্লাইড বাই এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, তাহলে এটার ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? এটা ম্যাগনেটিক মোমেন্ট না, এটার ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কত হবে? আই হবে হচ্ছে একক আয়তনে তৈরি হওয়া ম্যাগনেটিক মোমেন্ট বা ইউনিট ভলিউমে ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত? এম ইন্টু টু এল ডিভাইডেড বাই আয়তন কত? এ ইন্টু টু এল, তার মানে কি আসবে? এম ডিভাইডেড বাই এ। ওকে, এটাই হচ্ছে ওর ম্যাগনেটিক মোমেন্ট, সেটা কত? এম ডিভাইডেড বাই এ। এমটা কি? এমটা হচ্ছে মেরু শক্তি, এটা কি? এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্লিয়ার গাইস? ভেরি গুড। এখন ভাই ম্যাগনেটিক মোমেন্টের, ম্যাগনেটিক মোমেন্ট বলতেছি বারবার, এই ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটির একক কি? আচ্ছা চিন্তা করে দেখেন, আই হচ্ছে উপরে ম্যাগনেটিক মোমেন্ট, নিচে হচ্ছে ভলিউম। আচ্ছা ম্যাগনেটিক মোমেন্টের একক কি ছিল? ম্যাগনেটিক মোমেন্টের একক ছিল, যদি ভুলে না যাও, অ্যাম্পেয়ার মিটার স্কোয়ার্ড। কি ছিল? অ্যাম্পেয়ার মিটার স্কোয়ার্ড। আয়তনের একক কি ভাইয়া? আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে উপরে আছে অ্যাম্পেয়ার মিটার স্কোয়ার্ড, নিচে আছে মিটার কিউব, কাটাকাটি গিয়ে কি থাকবে? থাকবে অ্যাম্পেয়ার পার মিটার। কি? অ্যাম্পেয়ার পার মিটার। এটাই আমাদের ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটির ইউনিট। কি সেটা? অ্যাম্পেয়ার পার মিটার। ক্লিয়ার? গুড। এটা গেল একটা। আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে মেরু শক্তির একক কি? আচ্ছা মেরু শক্তির একক কেমনে বের করবা? দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি, আই ইজ ইকুয়ালস টু এম বাই এ, রাইট? তার মানে মেরু শক্তি হচ্ছে আই মাল্টিপ্লাইড বাই এ। হোয়াট ভাইয়া? মেরু শক্তি ইজ ইকুয়ালস টু আই মাল্টিপ্লাইড বাই এ। ওকে, আইটা কি? আইটা হচ্ছে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি, এটার একক কি? অ্যাম্পেয়ার পার মিটার। তার মানে ওর একক হচ্ছে অ্যাম্পেয়ার পার মিটার। এটা কি? এরিয়া, এরিয়ার একক কি? মিটার স্কোয়ার্ড। গুণ করে দাও, মেরু শক্তির একক আসবে অ্যাম্পেয়ার মিটার। মনে যেন থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটির ইউনিট, সেটা হচ্ছে অ্যাম্পেয়ার পার মিটার। আর একটা হচ্ছে মেরু শক্তির ইউনিট, হ্যাঁ ওখানে যদিও লেখা আছে, এখানে একটু আলাদা করে লিখে দিচ্ছি, মেরু শক্তি এম, এইটার ইউনিট হচ্ছে বা একক হচ্ছে অ্যাম্পেয়ার মিটার। যে কোনোটা এমসিকিউতে আসতে পারে, ভুল যেন না হয়, এগুলো কিন্তু খুবই কনফিউজিং। হ্যাঁ সব কিছুই দেখতে একরকম মনে হয়, বাট এক না আসলে। সো বুঝে শুনে অ্যান্সার করা লাগবে। এমসিকিউতে কোনোভাবেই ভুল করা যাবে না যদি এখান থেকে একক আসে। পারবা নাকি? দেখো এই পর্যন্ত বুঝছো সবাই ম্যাগনেটাইজেশন জিনিসটা কি, কিভাবে আমরা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি বের করি, কখন আমরা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি বের করব, এই জিনিসগুলো বোঝা লাগবে। একটা নর্মাল মেটেরিয়াল যাকে জাস্ট তুমি ফালাই রাখছো একটা র্যান্ডম জায়গাতে, সেখানে কোনো ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি নাই। একটা জাস্ট ম্যাগনেটিক ফিল্ড আছে, কোনো মেটেরিয়াল নাই, সেখানেও কোনো ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি নাই। কখন আসবে? যখন আমরা একটা মেটেরিয়ালকে ম্যাগনেটাইজ করবো একটা ফিল্ডের প্রভাবে, তখন ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কনসেপ্টটা আসবে। দেখেন ক্লিয়ার কি? এ পর্যন্ত বুঝতে পেরেছেন? দেখেন দেখেন দেখেন, পরশুদিন বায়োলজি এক্সাম। আরে ভাই ধন্যবাদ আসার জন্য। বড় ভাইয়া চলে আসলাম। কি অবস্থা আপনার? চলতেছে ম্যান, কি অবস্থা? চলে যাচ্ছে কোনো রকমে। দেখো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? বুঝলে হচ্ছে আমরা সামনে আগাবো। হ্যাঁ, পৃথিবীর জিওমেট্রিক্যাল নর্থ পোল আর দেখেছেন অবস্থান করে কোনটা সঠিক? আচ্ছা আমি হচ্ছে এটা বলেও দিছিলাম যে আমরা হচ্ছে এটা নিজেদের মতো করে চিন্তা করি, ম্যাগনেটিক নর্থ, ম্যাগনেটিক সাউথ। হ্যাঁ এটা আমি লাস্ট ক্লাসেও বলছিলাম, হয়তো বা খেয়াল করো নাই। আমি আরেকবার বলে দিই, এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়ে গেছে। দেখো এই ঠিক আছে, এটা মাথায় রাখো, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ, ঠিক আছে? এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল সাউথ। ভিতরে আমরা যদি মনে মনে চিন্তা করি একটা ম্যাগনেট আছে, ওকে? মনে মনে চিন্তা করলাম একটা ম্যাগনেট আছে, ম্যাগনেটিজমটা কিভাবে আসছে সেটা অবশ্যই এক্সপ্লেনেশন বা আলোচনা আমাদের হয়েছে। তাহলে এখানে আছে অ্যাকচুয়ালি যদি চিন্তা করি এখানে আছে ম্যাগনেটের সাউথ, অ্যাকচুয়ালি যদি চিন্তা করি এখানে আছে ম্যাগনেটের নর্থ, ওকে? বাট অনেক ক্ষেত্রে এই যে পয়েন্টটা পৃথিবীর উপরের এই এক্স্যাক্ট যে পয়েন্টটা যেখানে সাউথটা আছে ভূচম্বকের, এই পয়েন্টটাকে অনেক সময় ম্যাগনেটিক নর্থ বলা হয়, অনেক সময় ম্যাগনেটিক সাউথ বলা হয়। যেমন তোমাদের বইয়ে হচ্ছে এটাকে ম্যাগনেটিক সাউথই বলছে, বাট এমন বইও আমি দেখছি যেখানে এটাকে ম্যাগনেটিক নর্থ বলছে। এবং তাদের এটাকে ম্যাগনেটিক নর্থ বলার রিজনটা কি? রিজনটা হচ্ছে যখন তুমি এখানে হাতে একটা বার ম্যাগনেট নিয়ে আসবা, তখন দেখবা নর্থ পোলটা নিচে চলে আসবে,
ওকে, সাউথ পোলটা উপরে চলে যাবে, স্বাভাবিক, এখানে ভূচম্বকের সাউথ আছে, নর্থ পোল তো নিচেই আসবে। এজন্য অনেক ক্ষেত্রে এই পয়েন্টটাকে ম্যাগনেটিক নর্থ বলা হয়, আবার অনেক ক্ষেত্রে এটাকে ম্যাগনেটিক সাউথও বলা হয়। বাট তোমার জানা থাকা লাগবে যে অ্যাকচুয়ালি এখানে ভূচম্বকের কি আছে, সাউথ আছে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি ভূচম্বকের কি আছে, নর্থ আছে। বাট পৃথিবীর উপর এই পয়েন্টটাকে অনেক ক্ষেত্রে ম্যাগনেটিক নর্থও বলা হয়, ম্যাগনেটিক সাউথও বলা হয়। ম্যাগনেটিক সাউথ বলার কারণ কি, কারণ এখানে যখন তুমি নিয়ে আসবে একটা চৌম্বককে, তার সাউথ পোলটা নিচের দিকে চলে যাবে, এতটুকু মাথায় রাখলেই হচ্ছে, ঠিক আছে। আই গেস ক্লিয়ার। ওকে, সামনে আগাচ্ছি। এবার আমরা একটু দেখবো হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি। আচ্ছা, এইটা হচ্ছে একটা কনফিউজিং টপিক। এটা কনফিউজিং টপিক কেন, আমরা মানে এটার সাথে গুলাই ফেলি, ম্যাগনেটিক ফিল্ডটাকে খুবই গুলাই ফেলি এটার সাথে। আচ্ছা, এটা আমরা একটু ভালো মতো বুঝবো। প্রথমে এটা বোঝার চেষ্টা করো, ধরো তোমার কাছে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে, কি আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এখন এই ম্যাগনেটিক ফিল্ডটা বিভিন্ন কারণে তৈরি হইতে পারে। হইতে পারে তোমার কাছে একটা ম্যাগনেট আছে, হইতে পারে এখানে কোনো একটা কুণ্ডলীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়েছে, বা একটা তারের মধ্যে কারেন্ট প্রবাহিত হয়েছে। বিভিন্ন কারণেই কি হইতে পারে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতে পারে। এই ম্যাগনেটিক ফিল্ডটা কতটা স্ট্রং হবে সেটা ডিপেন্ড করে ওই ফ্যাক্টরের ম্যাগনেটিক ইন্টেন্সিটির উপর, যেই ফ্যাক্টরটা এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করতেছে। হইতে পারে কোনো একটা ম্যাগনেট তৈরি করছে, তাহলে এখানে ফিল্ডটা ডিপেন্ড করবে ওই ম্যাগনেটের ম্যাগনেটিক ইন্টেন্সিটির উপর। সিমিলারলি হইতে পারে এখানে আমাদের কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ বা একটা কারেন্ট ক্যারিং তার এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করতেছে। সেক্ষেত্রে আমার এই ম্যাগনেটিক ফিল্ডের মান ডিপেন্ড করবে ওই কারেন্ট ক্যারিং লুপের ম্যাগনেটিক ইন্টেন্সিটির উপর। তার মানে একটা ম্যাগনেটিক ফিল্ডের মান, লেখো, ম্যাগনেটিক ফিল্ডের মান, ম্যাগনেটিক ফিল্ডের মান কার উপর ডিপেন্ড করে, ফিল্ডের মান ডিপেন্ড করে ম্যাগনেটিক ইন্টেন্সিটির উপর, ডিপেন্ড করে ম্যাগনেটিক ইন্টেন্সিটির উপর। ওকে, দুটো কিন্তু আলাদা, সেম না, ইন্টেন্সিটি এর উপর। ওকে, একদম সহজ। তার মানে রেজাল্ট কোনটা, রেজাল্ট হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, যেটা ডিপেন্ড করে কার উপর, ডিপেন্ড করে ম্যাগনেটিক ইন্টেন্সিটির উপর। এই যে বি, যেটা বিটাকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ম্যাগনেটিক ফিল্ড এটা হচ্ছে তৈরি হচ্ছে, বা এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এবং এটা তৈরি করতেছে কে বা কার জন্য তৈরি হচ্ছে, বা এটা কতটা স্ট্রং ভাবে তৈরি হবে সেটা কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে ম্যাগনেটিক ইন্টেন্সিটির উপর। কিসের উপর, ম্যাগনেটিক ইন্টেন্সিটির উপর, ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ওকে, ফাইন। তাহলে ধরো এখানে যেই ফ্যাক্টরটার জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে তার ম্যাগনেটিক ইন্টেন্সিটি হচ্ছে এইচ। কত, এইচ। তার মানে এই বিটা হচ্ছে এইচ এর প্রপোর্শনাল। তুমি ম্যাগনেটিক ইন্টেন্সিটি যত বাড়াবা ম্যাগনেটিক ফিল্ড তত স্ট্রং হবে। ধরো তুমি একটা চৌম্বক দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করছো, সেই চৌম্বকের ম্যাগনেটিক ইন্টেন্সিটি যত বেশি হবে ম্যাগনেটিক ফিল্ডের মান তত বড় হবে। ম্যাগনেটিক ইন্টেন্সিটি যত কম হবে ম্যাগনেটিক ফিল্ডের মানও কি হবে, তত কম হবে। এক্স্যাক্ট সংজ্ঞাটা আমরা লাস্টে পড়বো, আমি লিখেই আনছি, সমস্যা নেই, তোমাদের বইয়ের সংজ্ঞা। বাট এখানে প্রথমে ফিল পাওয়াটা জরুরি, যে ম্যাগনেটিক ফিল্ড কই থেকে আসতেছে, ম্যাগনেটিক ফিল্ড আসতেছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি থেকে। ইন্টেন্সিটি যত বেশি ম্যাগনেটিক ফিল্ড তত বেশি, ইন্টেন্সিটি যত কম ম্যাগনেটিক ফিল্ড তত কম। ক্লিয়ার, গুড। সো এখান থেকে আমরা বলতে পারি যেহেতু দুইটা পরস্পরের সমানুপাতিক, ইকুয়াল যদি দেই, এখানে কি আসবে, একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটার নাম আমরা দিছি চৌম্বক প্রবেশ্যতা। ওকে, বাট এই কনস্ট্যান্টটা কিন্তু মাধ্যমের উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল, মাধ্যমের উপর নির্ভরশীল। দেখো, কার উপর নির্ভরশীল ভাইয়া, মাধ্যমের উপর নির্ভরশীল। ওকে, মাধ্যমের উপর নির্ভরশীল। যেমন যদি মাঝখানে শূন্য মাধ্যম থাকে, যেখানে ধরো ফিল্ডটা এক্সিস্ট করতেছে, সেটা শূন্য মাধ্যম, সেক্ষেত্রে এখানে শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা বসবে। যেখানে ফিল্ডটা এক্সিস্ট করতেছে সেটা যদি শূন্য মাধ্যম না হয়ে পানি মাধ্যম হয় বা অন্য কোনো মিডিয়াম হয়, সেক্ষেত্রে সেই মিডিয়াম বা সেই মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা বসবে। ওকে, এখন ধরো এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা, ঠিক আছে, সেটা ধরো তোমার বাতাসের মধ্যে না, সেটা কার মধ্যে, সেটা ধরো লোহার মধ্যে। ওকে, ধরো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কার মধ্যে, ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে লোহার মধ্যে। এখানে আছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তোমারে বলছে এখানে ম্যাগনেটিক ফিল্ডের মান বের করো। কি বলছে, এখানে ম্যাগনেটিক ফিল্ডের মান বের করো। এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে বলো তো, এটা যদি লোহা হয়ে থাকে এখানে ম্যাগনেটিক ফিল্ড হবে B ইজ ইকুয়ালস টু মিউ অফ লোহা মাল্টিপ্লাইড বাই H, ম্যাগনেটিক ইন্টেন্সিটি। বুঝতে পেরেছো, একদম সহজ। সো তুমি যেই স্থানে ম্যাগনেটিক ফিল্ডটা নির্ণয় করতেছো সেই স্থানে যেই মেটেরিয়াল আছে বা যেই মাধ্যম আছে সেই মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা বসবে এখানে। সো এখানে মিউ এফি মানে কি, মিউ এফি মানে হচ্ছে লোহার চুম্বক প্রবেশ্যতা। কি ভাইয়া,
লোহার চৌম্বক প্রবেশ্যতা, একদম সহজ। প্রবেশ্যতা বুঝতে পেরেছেন? খুবই খুবই সহজ। ওকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ইন্টেন্সিটির মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা খুব ইজি। এই যে দুইজনের রেশিও বি এবং এইচ, সেটাই আমাকে দিবে ওই মিডিয়ামের চৌম্বক প্রবেশ্যতা। কোন মিডিয়ামের? যেই মিডিয়ামে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা বের করতেছি। যদি শূন্য মাধ্যম হয় তাহলে শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, যদি শূন্য মাধ্যম না হয় অন্য কোনো মাধ্যম হয়, যেমন এখানে লোহা ছিল, সেক্ষেত্রে লোহার চৌম্বক প্রবেশ্যতা। ক্লিয়ার গাইস? একদম সহজ। এখন এটা একটু ইউনিট নিয়ে আসি। প্রথমত বি, যেটা বি এর ইউনিট হইতে পারে টেসলা, এটা খুব ভালো মতো বোঝা লাগবে, আদারওয়াইজ কিন্তু ম্যাথ ভুল করবা, আদারওয়াইজ কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে তুমি বি আর এইচ যদি চিনতে না পারো। ধরো তোমার বইয়ে দেখবা কখনো কখনো বি কে প্রকাশ করছে চৌম্বক ক্ষেত্র লিখে, কখনো লিখছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, আবার কখনো দেখবা এইচ কে প্রকাশ করতেছে চৌম্বক প্রাবল্য লিখে, আবার কখনো এইচ কে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য লিখেও প্রকাশ করতেছে। সো বাংলাটা আসলে খুবই কনফিউজিং এখানে। বাংলা দেখে হচ্ছে বি আর এইচ কে আলাদা করা খুব টাফ। যেমন আমি তোমাকে বললাম, লেটস সাপোজ চৌম্বক, অনেক জায়গায় পাবা এরকম, অনেক ম্যাথের মধ্যেই লেখে চৌম্বক ক্ষেত্র ইজ ইকুয়ালস টু 20 অ্যাম্পিয়ার পার মিটার। বলো এটা কি বি নাকি এইচ? ভাইয়া চৌম্বক ক্ষেত্র লেখছে, তাহলে মনে হয় বি, না এটা এইচ। ভাই কেমনে বুঝলেন? এইচ। এই টেকনিকটাই হচ্ছে মাথায় রাখা লাগবে। বাংলা নাম দেখে বুঝবা না, বোঝা লাগবে একক দেখে। যদি কখনো ইউনিট দেখো টেসলা বা হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার অথবা হচ্ছে গস, ঠিক আছে, যদি এগুলা দেখো ইউনিট, তখন তোমার বোঝা লাগবে এখানে বি এর কথা বলা হয়েছে, ম্যাগনেটিক ফিল্ডের কথা বলা হয়েছে। আগে বাংলা শব্দ যা খুশি লেখা থাকুক, যদি তোমাকে বলে দেয় চৌম্বক প্রাবল্য 10 টেসলা, এটা কি এইচ? না, এটা বি। ইউনিট দেখে আমরা বুঝবো। যদি টেসলা থাকে বা ওয়েবার পার মিটার স্কোয়ার থাকে অথবা গস থাকে, সেটা অবশ্যই বি কে রিপ্রেজেন্ট করতেছে। আর যদি 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 অ্যাম্পিয়ার পার মিটার থাকে, সেইটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? সেইটা হচ্ছে এইচ কে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, যেমন লাস্ট দিন আমরা একটা ম্যাথ করছিলাম, ওই ম্যাথের মধ্যেই সেম জিনিসটাই আসছিল, লেখা আছে চৌম্বক ক্ষেত্র বাট ইউনিট দেওয়া আছে কি? অ্যাম্পিয়ার পার মিটার। সো যদি অ্যাম্পিয়ার পার মিটার থাকে তার মানে অবশ্যই ওইটা এইচ। যদি টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার বা গস থাকে তার মানে অবশ্যই সেটা কি? সেটা হচ্ছে বি। সো এখানে আমরা আইডেন্টিফাই করব কিভাবে? আইডেন্টিফাই করব ইউনিট দেখে। ওকে, গুড। আর এই যে আমাদের চৌম্বক প্রবেশ্যতা, সেই চৌম্বক প্রবেশ্যতার ইউনিট কি হবে? এই যে মিউ, বলো মিউ এর ইউনিট কি হবে? বোঝাই যাচ্ছে, মিউ হচ্ছে বি ডিভাইডেড বাই এইচ। ভাইয়া বি এর ইউনিট কি? বি এর ইউনিট হচ্ছে টেসলা, এইচ এর ইউনিট কি? অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে ভাইয়া মিউ এর ইউনিট কি হবে? মিউ এর ইউনিট হবে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। একদম সহজ। কি হবে? টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ভুল যেন না হয়, এখানে কিন্তু অনেক ইউনিট, হ্যাঁ, এগুলো ভুল করা যাবে না, এজন্যই প্রত্যেকটা ভেঙে ভেঙে বলতেছি, আদারওয়াইজ তো আমি জাস্ট সংজ্ঞা পড়াই গেলেই হয়ে গেছিল। কারণ তুমি যদি ফিল করতে না পারো, এগুলো মুখস্থ করে কুলাইতে পারবা না ভাই। আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম সেম প্যারাটাই খাইছিলাম, এগুলো মনে রাখাটা সো টাফ। এগুলো বুঝে বুঝে যদি মনে রাখতে না পারো, এটা কিন্তু টাফ হয়ে যাবে এতগুলো জিনিস মনে রাখা। এখনো তো শুরুই হয় না, আরও আছে, আরও অনেকগুলো আছে, ঠিক আছে। এরকম সংজ্ঞা টঙ্গা আমাদের আরও কয়েকটা মুখস্থ করা লাগবে। সো ইউনিটের ব্যাপারে যদি একদম প্রপার আইডিয়া চাও, তোমার আসলে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং লাগবে, আদারওয়াইজ বোঝাটা টাফ। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত কোনো কনফিউশন নাই? ভেরি গুড। তাহলে এই পর্যন্ত আমাদের গেল বি এবং এইচ, ম্যাগনেটিক ইন্টেন্সিটি আমরা বুঝে গেছি। তাহলে এটা মাথায় রাখা লাগবে, একটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, অথবা এটা অনেক ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিও বলা হয়, মানে ক্ষেত্রের তীব্রতা বা চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বা চৌম্বক তীব্রতাও বলা হয়। ওকে, বাংলায় বিভিন্ন নামে লেখা হয় আর কি। আমরা কেমনে আইডেন্টিফাই করব? ইউনিট দেখে। যদি কখনো দেখি টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার বা গজ, আমরা বুঝবো এখানে বি এর কথা বলা হয়েছে। কখনো যদি ইউনিট থাকে অ্যাম্পিয়ার পার মিটার, তাহলে আমরা কি বুঝবো? এখানে এইচ এর কথা বলা হয়েছে। মনে থাকে যেন। গুড। এইবার হচ্ছে ম্যাগনেটাইজেশন। আচ্ছা, ম্যাগনেটাইজেশন আমরা অলরেডি দেখছি, বাট এখানে হচ্ছে আরেকটু ডিটেলস আমাদের যাওয়া লাগবে। ভাইয়া কীরকম ডিটেলসে যাবেন? ওকে, প্রথমে এটা বোঝার চেষ্টা করো। ধরো তোমার কাছে এখানে একটা লোহা আছে, ওকে, কি আছে? একটা লোহা আছে। একটা শর্ট টেস্ট দেখি কে কে পারো। যে যে পারবা তাদের জন্য একটা করে চকলেট আছে, ঠিক আছে? পারলেই চকলেট, যদি এটা পারো। যদিও ক্লাসে তোমরা মনে হয় না খুব বেশি মানুষজন আসো, তোমাদের আসলে শর্ট টেস্ট নিয়েও লাভ নাই। এই যারা রেকর্ডেড ক্লাস করবি, তোদের তো পরীক্ষা চলতেছে, তাই না? তোদের আসলে রেকর্ডেড ক্লাসই করবি, তোদেরকে আমি আর কি বলবো। যখন রেকর্ডেড ক্লাস করবি, আমি যে প্রশ্নটা করব, ভিডিওটা পজ করে একটু চিন্তা করবি, ঠিক আছে? ওকে, তাহলে ধরো আমাদের কাছে এরকম একটা টাটা এরকম একটা ম্যাগনেটিক মেটেরিয়াল আছে এবং তাকে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছি এভাবে, ঠিক আছে?
যদি এভাবে রাখা হয়, ওকে, এই ধরো এখানে আছে এই, এখানে রাখা আছে এই, এখানে রাখা আছে এই, এখানে হচ্ছে এই এবং এখানে হচ্ছে এই। ধরো এভাবে আমরা এটাকে কি করছি, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছি। কারণ এক্সটার্নাল ফিল্ডের মধ্যে না রাখলে তো এমনি এমনি আর এরকম হবে না, তাই না? কোনো একটা ম্যাগনেটের প্রভাবেই সেরকম হবে। ওকে, এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রেখেছি। লেটস সাপোজ ধরো এক্সটার্নাল ফিল্ডটা হচ্ছে বি। ওকে, বি এক্সটার্নাল এবং এটার মান হচ্ছে 10 টেসলা। কত? 10 টেসলা। ঠিক আছে, এই ফিল্ডের মধ্যে রাখার জন্য কি হয়েছে, আমার এই ফিল্ড বরাবর একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়েছে। কি হয়েছে? একটা ফিল্ড বরাবর ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়েছে। এটাই তো হওয়ার কথা, কারণ যখন আমি ফিল্ডে এটাকে রাখবো, এটার ভিতরে যে ম্যাগনেটিক ডাইপোলগুলো আছে তারা ফিল্ড বরাবর অরিয়েন্ট হওয়া শুরু করবে এবং আলটিমেটলি একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করবে। প্রশ্ন হচ্ছে, এই যে ম্যাটারটা, ধরো এটা আয়রন, আয়রনের ভিতরে ম্যাগনেটিক ফিল্ডের মান কি 10 টেসলার চেয়ে বেশি নাকি কম? এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, আয়রনের ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কি 10 টেসলার চেয়ে বেশি হবে নাকি কম হবে? পজ করে একটু চিন্তা করো। ওকে, তো চিন্তা করা যদি শেষ হয়, এখন তুমি ভিডিওটা আবার দেখতে পারো। উত্তর হচ্ছে বেশি হবে। ঠিক আছে, আয়রনের ভিতরে ম্যাগনেটিক মোমেন্টটা কি হবে বা ম্যাগনেটিক ফিল্ডের মান কি হবে, বাইরের চেয়ে বেশি হবে। কেন? দেখো, এই ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর আর একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। যাকে তুমি ম্যাগনেটাইজ করবা তার ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা সবসময় দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে। কি কি? একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর, এই যে এক্সটার্নাল ফিল্ড যেটা তুমি দিচ্ছ, আর একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, ওর ভিতরে যে ম্যাগনেটিক মোমেন্টটা তৈরি হচ্ছে। ওকে, তাহলে আসেন আমাদের একটা এরকম ম্যাগনেটিক মেটেরিয়ালের ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, লেখো নিট ম্যাগনেটিক ফিল্ড। সেটা কিসের কিসের উপর ডিপেন্ড করে? এটা কিন্তু মেটেরিয়ালের ভিতরে, বাইরে কিন্তু না। বাইরে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড 10 টেসলাই, বাইরে 10 টেসলা, ভিতরে ডিফারেন্ট হবে। ভিতরে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে। ভিতরে তৈরি হওয়া নিট ম্যাগনেটিক ফিল্ড দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর বা এক্সটার্নাল ফিল্ডের উপর, বা তুমি এক্সটার্নাল ফ্যাক্টরও লিখতে পারো, এবং সেকেন্ডটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরের উপর। কিসের উপর? ইন্টারনাল ফ্যাক্টর। ওকে, প্রথম কথা ভাই, এক্সটার্নাল ফ্যাক্টরটা কি? এক্সটার্নাল ফ্যাক্টরটা হচ্ছে এইচ। কি? এইচ। ইন্টারনাল ফ্যাক্টরটা কি? ইন্টারনাল ফ্যাক্টরটা হচ্ছে আই। কি বলেন ভাই, এইগুলা কই থেকে আসলো? আচ্ছা, প্রথমে বোঝার চেষ্টা করো, এখানে এইচ কই থেকে আসছে। তুমি এই যে বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা দিছো, এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আসছে কই থেকে? বাইরের কোনো একটা চৌম্বক থেকে। সেই চৌম্বকের চৌম্বক তীব্রতা যত বেশি বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি যত বেশি, এই ফিল্ড তত স্ট্রং হবে। ফিল্ড যত স্ট্রং হবে, এখানে ম্যাগনেটাইজেশন তত বেশি হবে। ম্যাগনেটাইজেশন যত বেশি হবে, এখানে তত বড় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আমরা দেখছি না, ফিল্ড যত স্ট্রং হয়, ম্যাগনেটাইজেশন হয় তত বেশি, ভিতরে ফিল্ড কি হয়, ভিতরে তৈরি হওয়া যে ফিল্ডটা সেটা কি হয়, তত স্ট্রং হয়। ভাই তুমি নর্মালি চিন্তা করো যে এখানে যদি 10 টেসলা না দিয়ে 20 টেসলা দিতা, ম্যাগনেটিক মোমেন্টের মান বেশি হইতো না? অবশ্যই বেশি হইতো। এখানে 10 টেসলা উৎপন্ন হচ্ছে নাকি 20 টেসলা উৎপন্ন হচ্ছে, সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এইচ এর মানের উপর। তোমার এইচ এর মান যত বেশি, এক্সটার্নাল ফিল্ড হবে তত বড়। এক্সটার্নাল ফিল্ড যত বড়, এখানে ম্যাগনেটাইজেশন হবে তত বেশি। ম্যাগনেটাইজেশন যত বেশি হবে, ভিতরে তত বড় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আবার বলি, তোমার চৌম্বক তীব্রতা বা চৌম্বক ক্ষেত্র তীব্রতা, যেটাই তুমি বলো না কেন, ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ, এইচ যত বড় হবে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা তত বড় হবে। দেখো, তোমাদের আসলে বাংলায় না লিখে দিলে তোমরা আসলে খুশি হবে না এবং তোমরা আসলে বুঝবাও না। বুঝলে তো খুব ভালো, বাট খাতার মধ্যে যখন লেখা থাকবে তখন আসলে পরে বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। তো দেখো, এইচ এর মান যত বেশি হবে, আমরা যত বেশি ম্যাগনেটিক ইন্টেন্সিটি দিব, আমাদের এক্সটার্নাল ফিল্ডটা তত বড় হবে। ওকে, এক্সটার্নাল ফিল্ড কি? তত স্ট্রং, তত বড়। এক্সটার্নাল ফিল্ড যত বড় হবে, ম্যাগনেটাইজেশন তত বেশি হবে। ম্যাগনেটাইজেশন কি হবে? তত বেশি হবে। এবং এই ম্যাগনেটাইজেশন যত বেশি হবে, ভিতরে তৈরি হওয়া নিট ম্যাগনেটিক ফিল্ড তত বড় হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে সিকোয়েন্স। সো এইচ এর মানের উপর ডিপেন্ড করতেছে ভিতরে যে টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা। সিমিলারলি আই এর মানের উপরেও ডিপেন্ড করতেছে। ভাই আই এর মানের উপর কেমনে ডিপেন্ড করতেছে? দেখো, এক একটা মেটেরিয়ালের জন্য আই হবে এক এক রকম, বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি হবে এক এক রকম।
ধরো লোহার মধ্যে ম্যাগনেটিক ডাইপোলগুলো যত ইজিলি অ্যালাইন হবে, ইস্পাতে কি তত ইজিলি অ্যালাইন হবে? নাই হইতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট হইতেই পারে। সো তুমি দেখা গেল দুইটা মেটারিয়ালকে সেম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলা, বাট এখানে ম্যাগনেটাইজেশন হচ্ছে একরকম, আর একটার মধ্যে ম্যাগনেটাইজেশন হচ্ছে আর এক রকম। সো ম্যাগনেটাইজেশন কতটা হবে সেটা যেমনি বাইরের ফিল্ডের উপর ডিপেন্ড করে, একই সাথে মেটেরিয়ালের প্রপার্টির উপরেও তো নির্ভর করে। ধরো তোমার কাছে আরেকবার বলি, এখানে যে ফিল্ডটা, এই ফিল্ডে তুমি দুইটা মেটেরিয়াল এনে রাখছো সেম ফিল্ডের মধ্যে, ঠিক আছে? ফিল্ড এখানে সেম, এবং এই ফিল্ডে তুমি কি করছো, দুইটা ম্যাগনেটিক মেটেরিয়াল এনে রাখছো, এই একটা এবং এই একটা। ওকে, এটা হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়াল 1, এটা হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়াল 2, সেম ফিল্ডে রাখছো। আচ্ছা দুইজন কি সমপরিমাণ ম্যাগনেটাইজ হবে? নাই হইতে পারে ভাই। ধরো এটা লোহা, এটা ইস্পাত, দুইজন কি সেম অ্যামাউন্টে ম্যাগনেটাইজ হবে? না, দেখা গেল ওর ম্যাগনেটিক মোমেন্ট যেটা তৈরি হয়েছে সেটা বড়, ওর ম্যাগনেটিক মোমেন্ট যেটা তৈরি হয়েছে সেটা ছোট। কেন ডিফারেন্ট হইলো? আমি তো সেম ফিল্ড অ্যাপ্লাই করছিলাম। কারণ ওদের ম্যাগনেটিক প্রপার্টি আলাদা, দুইটা ডিফারেন্ট মেটেরিয়াল, ওদের ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি আলাদা। কি আলাদা? ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি আলাদা। ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি যার যত বেশি, সে তত ইজিলি অ্যালাইন হবে ম্যাগনেটিক ফিল্ড বরাবর বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বরাবর, এবং যার ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি যত কম, তাকে অ্যালাইন করা তত কঠিন হবে। তাহলে চিন্তা করো, ধরো এটা হচ্ছে লোহা, ঠিক আছে? ধরো লোহার I1 ইজ গ্রেটার দেন I2, ওকে? এটা হচ্ছে লোহা, এবং ধরো এটা হচ্ছে ইস্পাত, এটা কি? ইস্পাত। ওকে, আমি বললাম লোহার যে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি সেটা ইস্পাতের ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটির চেয়ে বেশি। তার মানে কি? তার মানে আমি যদি সেম ফিল্ডের মধ্যে লোহা আর ইস্পাতের দুইটা টুকরাকে রাখি, দেখা যাবে লোহার ডাইপোলগুলা খুব ইজিলি অ্যালাইন হয়ে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বরাবর, বাট ইস্পাতের ডাইপোলগুলা লোহার তুলনায় কম অ্যালাইন হচ্ছে, কারণ ওর ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কম। ঠিক আছে? ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি বেশি হওয়া মানে হচ্ছে সে ইজিলি ম্যাগনেটাইজ হবে বা তাকে ম্যাগনেটাইজ করাটা ইজি। আর ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কম মানে কি? কম মানে হচ্ছে তাকে ম্যাগনেটাইজেশন করা কঠিন বা তাকে ম্যাগনেটাইজ করাটা কঠিন। ওকে, এখন যে ইজিলি ম্যাগনেটাইজড হচ্ছে তার ভিতরে একটা বড়সড় ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হচ্ছে, বা তার ভিতরে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বড়। ধরো কথার কথা, এখানে 10টা ডাইপোল অ্যালাইন হয়েছে, কার জন্য? লোহার জন্য। কয়টা? 10টা। আর ইস্পাতে ধরো 4টা হয়েছে, কার ভিতরে বড় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? ভাই লোহার ভিতরে। তার মানে যার ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি যত বেশি, তার ভিতরে ম্যাগনেটিক ফিল্ড তৈরিও হবে কি? তত বড়, কারণ তাকে ইজিলি ম্যাগনেটাইজ করা যাবে। এবং সমপরিমাণ ম্যাগনেটিক ফিল্ড বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে রাখলে দেখা যাবে যার ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি বেশি সে বেশি ম্যাগনেটাইজ হচ্ছে, এবং যার কম সে কম ম্যাগনেটাইজ হচ্ছে। যে বেশি ম্যাগনেটাইজ হচ্ছে তার ভিতরে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডের মান হবে বড়, যে কম ম্যাগনেটাইজ হচ্ছে তার ভিতরে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডের মান হবে ছোট। দেখো এখানে একটা হচ্ছে বাইরের ম্যাগনেটিক ফিল্ড, আর একটা হচ্ছে ভিতরে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড। আমরা দেখতেছি বাইরে প্রদান করা বা বাইরে প্রয়োগ করা ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে ভিতরে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ক্লিয়ার? গুড। তার মানে ভিতরে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। একটা এক্সটার্নাল ফ্যাক্টর, আমরা বাইরে যে ম্যাগনেটিক ফিল্ডটা দিচ্ছি যার জন্য ম্যাগনেটাইজেশনটা ঘটতেছে তার চৌম্বক তীব্রতা কেমন বা তার ম্যাগনেটিক ইন্টেন্সিটি কিরকম। আর সেকেন্ডটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, যাকে ম্যাগনেটাইজ করতেছি তার চৌম্বকায়ন তীব্রতা বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কেমন। যার এইচ এর মান যত বেশি তার ভিতরে তত বেশি ইয়া হবে। মানে যখন ফিল্ডের এইচ এর মান আমরা বাড়াবো তখন দেখা যাবে ভিতরে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডের মান বড় হচ্ছে, এবং যেই মেটেরিয়ালের ম্যাগনেটিক ইন্টেন্সিটি বেশি বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি বেশি মানে হচ্ছে চৌম্বক, বাংলায় কি বলে এটাকে? চৌম্বকায়ন তীব্রতা বলে মনে হয় না? আই যেটা, এটাকে বলে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি বা চৌম্বকায়ন তীব্রতা। যার আয়ের মান যত বেশি সে তত ইজিলি ম্যাগনেটাইজ হবে এবং তার ভিতরে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডও হবে তত বড়। তার মানে এই যে বি বা ভিতরে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড, লেখো ভিতরে তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড, তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড কি? ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এটা হচ্ছে আমাদের বি নেট। এটা কার কার উপর ডিপেন্ড করছে? দুইজনের উপরে ডিপেন্ড করছে, প্রপোর্শনাল টু এইচ প্লাস আই। ওকে, দুইজনের উপরে ডিপেন্ড করতেছে যে ভিতরে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সো এখানে যদি আমরা সমানুপাতিক চিহ্নটা সরাই দেই তখন আসবে বি নেট ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু এইচ প্লাস আই। ওকে, সো এটা কখন? যখন আমরা একটা মেটারিয়ালের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড বের করতেছি। ওকে, সো দেখো বাইরে ম্যাগনেটিক ফিল্ড কত ছিল? এই যে বি মিউ নট ইন্টু এইচ, এটাই তো বাইরের ম্যাগনেটিক ফিল্ড। মিউ নট ইন্টু এইচ প্লাস মিউ নট ইন্টু আই। মিউ নট ইন্টু এইচ কি? বি এক্সটার্নাল, বাইরের ম্যাগনেটিক ফিল্ড। ভিতরে একটা এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড আমরা পাচ্ছি মিউ নট ইন্টু আই।
এটা কার জন্য পাচ্ছি? এইটা পাচ্ছি ও ম্যাগনেটাইজ হওয়ার জন্য। ও যদি ম্যাগনেটাইজ না হইতো, ভিতরের ম্যাগনেটিক ফিল্ডের মানও এইটাই হইতো। এটা কখন আসবে? যখন ও ম্যাগনেটাইজ হবে। দেখো, ও যদি ম্যাগনেটাইজ না হয়, আয়ের মান কত হবে? 0 হবে। যদি ও ম্যাগনেটাইজ না হয়, লেট সাপোজ ও ম্যাগনেটাইজ হইল না, যদি ম্যাগনেটাইজ না হয়, না হয়, তখন আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 0। তখন ভিতরে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? তখন ভিতরে ম্যাগনেটিক ফিল্ড হবে জাস্ট মিউ নট ইন্টু এইচ, একদম বাইরের ম্যাগনেটিক ফিল্ডের সমান। ওকে, সেক্ষেত্রে কোনো তারতম্য আসবে না। তারতম্য আসবে কখন? যখন বাইরের ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে ভিতরের ম্যাগনেটটা বা ভিতরে যে মেটেরিয়াল আছে তারা ম্যাগনেটাইজ হয়ে যাবে, তখন হচ্ছে এই ডিফারেন্সটা ক্রিয়েট হবে, তখন একটা অ্যাডিশনাল ম্যাগনেটিক ফিল্ড আসবে। দ্যাট মিনস ভিতরে ম্যাগনেটিক ফিল্ড বাইরের ম্যাগনেটিক ফিল্ডের চেয়ে কিন্তু বেশি। কখন? যখন ও ম্যাগনেটাইজ হচ্ছে, ম্যাগনেটাইজ না হইলে কিন্তু না। ক্লিয়ার? আই গেস মোটামুটি আইডিয়া আমরা একটা পেয়ে গেছি। ঠিক আছে, যেই ফর্মুলাটা হচ্ছে তোমরা বইয়ের মধ্যে পাবা, এটা দেখতে খুবই কনফিউজিং লাগে যে ভাই এটা কই থেকে আসলে, হোক যেটা হচ্ছে এইভাবে আসছে, মিউ নট ইন্টু এইচ প্লাস আই। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আরো কিছু বোঝার মতো ব্যাপার আছে। আরো কিছু বোঝার মতো ব্যাপার কি? ধরো এখানে যদি আমি তোমাকে বলি আয়ের মান, আয়ের মান কিন্তু আবার এইচ এর মানের উপর ডিপেন্ডেন্ট। দেখো, তুমি যত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড এখানে দিবা বা যত বেশি ম্যাগনেটিক ইন্টেন্সিটি দিবা, এখানে তত বেশি ম্যাগনেটাইজেশন হবে। তার মানে এই যে আই, এই আইটা কিন্তু এইচ এর প্রপোর্শনাল। এইচ এর মান যত বেশি, আয়ের মানও কিন্তু তত বেশি। মানে আই হচ্ছে দুইটা জিনিসের উপর মেইনলি ডিপেন্ড করে, দুইটা না তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। ক্ষেত্র বিশেষে টেম্পারেচারের উপরও ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে, কোন মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপর ডিপেন্ড করতেছে, এবং তুমি কতটুকু ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতেছো বা তোমার অ্যাপ্লাই করা ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি কত তার উপর ডিপেন্ড করতেছে। তুমি যত বেশি ইন্টেন্সিটির ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করবা তত বেশি ম্যাগনেটাইজেশন হবে, তার মানে আয়ের মান হবে তত বেশি। তার মানে আমরা বলতে পারি এই যে আই বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি, এটা কিন্তু ম্যাগনেটিক ইন্টেন্সিটির সমানুপাতিক। যত বেশি ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটাইজেশন তত বেশি, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটিও তত বেশি। সো আমরা এখান থেকে বলতে পারি কি, আই, এখানে একটা দাগ দিয়ে নাও, নাহলে আবার হারাই যাব আমরা। কি করব? একটা দাগ দিয়ে নিব যেন আমরা না হারাই। ঠিক আছে, এই বরাবর একটা দাগ দিয়ে নাও। ঠিক আছে, ওকে, এই বরাবর একটা দাগ দিয়ে নাও। ঠিক আছে, ওকে, আচ্ছা, এটাকে একটু উপরে লিখি যেন লেখার একটু জায়গা পাওয়া যায়। প্রথম কথা হচ্ছে আমাদের নিট ম্যাগনেটিক ফিল্ডটা কত আসতেছে? মিউ নট ইন্টু এইচ প্লাস আই। এটা কোথায়? এটা হচ্ছে মেটেরিয়ালের ভিতরে। এখন মেটেরিয়ালের ভিতরে যে আমার ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি আই, ঠিক আছে, সেটা কার উপর ডিপেন্ডেন্ট? সেটা তিনটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে মেটেরিয়াল, কোন মেটেরিয়াল দিয়ে এটা তৈরি, আর একটা হচ্ছে আমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি। আমি যত বেশি ইন্টেন্সিটির ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, এখানে ম্যাগনেটাইজেশন তত বেশি হবে। ম্যাগনেটাইজেশন যত বেশি হবে, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটির মান তত বেশি হবে। তার মানে এই যে আয়ের মানটা বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটিটা, এইটা এইচ এর সমানুপাতিক। এটা কি? এটা এইচ এর সমানুপাতিক। যদি এইটা এইচ এর সমানুপাতিক হয়, একটু নিচে লেখেন, এটা কিসের সমানুপাতিক? এইচ এর সমানুপাতিক। আপনি যত বেশি ম্যাগনেটিক ইন্টেন্সিটি এখানে প্রয়োগ করবেন, ভিতরে তত বেশি ম্যাগনেটাইজেশন হবে এবং ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটির মানও তত বেশি হবে। তাহলে এখান থেকে আমি ইকুয়াল সাইন দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে পারি, যেটাকে বলা হয় কি, এরকম। ঠিক আছে, জিটা বলে মনে হয় এটাকে, না জিটা বলা হয়, জিটা ইন্টু এইচ। এটার নাম হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, কি বা সাসপেক্টিবিলিটিও বলা হয়, ম্যাগনেটিক সাসপেক্টিবিলিটি, সাসপেক্টিবিলিটি। ঠিক আছে, বিলিটি। ওকে, এটাকে বলা হয় হচ্ছে জিটা, জিটা এইচ, আই ইজ ইকুয়ালস টু জিটা এইচ। বুঝতে পারছো? তার মানে এই যে তোমার ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে চাইলে আমরা এভাবেও লিখতে পারি যে নিট ম্যাগনেটিক ফিল্ড বা ভিতরে তৈরি হওয়া নিট ম্যাগনেটিক ফিল্ড হবে মিউ নট ইন্টু এইচ প্লাস জিটা এইচ। ওকে, এই হচ্ছে ফর্মুলা। এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই, ফর্মুলা আরো বাকি আছে। ভাইয়া এই ফর্মুলাগুলো একটু একসাথে লিখে দেন। ঠিক আছে, আসো পুরো ব্যাপারটা এখন সামারি করে দিই। হ্যাঁ, এটা দেখে অনেক কমপ্লেক্স লাগতেছে, ভাইয়া এত এত ফর্মুলা পড়াইছেন। এগুলো হচ্ছে কারো যদি জানার আগ্রহ থাকে কই থেকে আসছে জিনিসগুলো একটু কমপ্লেক্স, আসলে বিস্তারিত ব্যাখ্যা করা ছাড়া কোনো উপায় নাই। মানে আমি তোমাদেরকে ফর্মুলাগুলো একটু একবারে লিখে দিই যেন তোমরা একবারে দেখে বুঝতে পারো। তাহলে ধরো আমাদের কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, কি আছে? একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এরকম, এরকম, এরকম। ওকে, ফাইন। এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এরকম, এরকম, এরকম। এটা আমাদের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এখানে আমরা কি করছি? এখানে হচ্ছে আমরা এনে রাখছি একটা ম্যাগনেটিক মেটারিয়াল। রাখার জন্য কি হয়েছে? ও ডাইপোলগুলা অনেকটা এই দিকে ওরিয়েন্টেড
হয়ে গেছে, এরকম এরকম। তোর এখানে আছে আরো একটা, এখানে আছে আরো একটা, এখানে আছে আরো একটা, এখানে এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই, এরকম কিছু একটা হয়েছে। তার মানে কি এখানে নিট ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়েছে, নিট ম্যাগনেটিক মোমেন্ট। আচ্ছা, প্রথমে বোঝার চেষ্টা করো এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বলছি, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এটা কই থেকে আসছে? ম্যাগনেটিক ফিল্ড আসবে ইন্টেন্সিটি থেকে, ফিল্ড ইন্টেন্সিটি থেকে। তার মানে প্রথম কথা হচ্ছে এই যে এক্সটার্নাল ফিল্ডটা, এটার মান হবে হচ্ছে মিউ নট ইন্টু এইচ। এটা হচ্ছে প্রথম কথা। এক্সটার্নাল ফিল্ডটা কই থেকে আসছে? এক্সটার্নাল ফিল্ড আসছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি থেকে। ওকে, গেল। সেকেন্ড কথা, আমার ভিতরে এখানে কি হবে? এখানে ম্যাগনেটাইজেশন হবে। কি হবে? ভিতরে হবে হচ্ছে ম্যাগনেটাইজেশন। মেটারিয়ালের ভিতরে ম্যাগনেটাইজেশন, বাইরে কিন্তু না, এটা মাথায় রাখো। মেটারিয়ালের ভিতরে ম্যাগনেটাইজেশন, মেটারিয়ালের ভিতরে ম্যাগনেটাইজেশন, ম্যাগনেটাইজেশন, বাইরে না, বাইরে নয়। ওকে, বাইরে কোনো ম্যাগনেটাইজেশন না। তার মানে বাইরে ম্যাগনেটিক ফিল্ড আমার বি এক্সটার্নাল, বাট ভিতরে ম্যাগনেটিক ফিল্ড কত? ভিতরে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু বি এক্সটার্নালের চেয়ে বেশি। ওকে, তো দেখা যাবে ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে বি ইনসাইড উইল বি গ্রেটার দ্যান বি আউটসাইড। যদি এটা আবার আমাদের ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল হয় তখন সেখানে ডিফারেন্স কিছু হইতে পারে, সেটা আমরা দেখবো। ফেরোম জন্য হচ্ছে উল্টা দিকে ম্যাগনেটিক মুভমেন্ট ক্রিয়েট হয়, সো নিট ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটা কিছুটা কমে যায়, এটা আমরা দেখবো, এটা পরে দেখবো। ওকে, আপাতত বুঝো এটা যে ভিতরে আমার একটা অ্যাডিশনাল ম্যাগনেটিক ফিল্ড আসবে। সেটা কার জন্য? ইন্টারনাল ফ্যাক্টরের জন্য, কারণ ও ম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে, ম্যাগনেটাইজ হয়ে এই বরাবর অ্যালাইন হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি এই বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে। সো ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা হবে বাইরের ম্যাগনেটিক ফিল্ডের চেয়ে বড়। আচ্ছা, তাহলে ভাই ভিতরের ম্যাগনেটিক ফিল্ডটা কার কার উপর ডিপেন্ড করতেছে? ভিতরের ম্যাগনেটিক ফিল্ডটা ডিপেন্ড করতেছে তিনজনের উপর, তিনজন না, দুজনের উপর। একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর, এক্সটার্নাল ফ্যাক্টরটাকে, এক্সটার্নাল ফ্যাক্টরটা হচ্ছে এইচ, আরেকটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। কি? ইন্টারনাল ফ্যাক্টর, সেটা কি? সেটা হচ্ছে আই। একটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এটা কি? এটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি। এই শব্দগুলো কিন্তু খুবই কনফিউজিং, বারবার বলতেছে এই জন্য। একটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, আরেকটা কি? আরেকটা হচ্ছে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। বুঝতে পারছেন? শব্দগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে ভাই ভিতরে নিট ম্যাগনেটিক ফিল্ড কত? ভিতরে বা ইনসাইড দ্য মেটেরিয়াল টোটাল ম্যাগনেটিক ফিল্ড হবে মিউ নট ইন্টু এইচ প্লাস আই, এইচ প্লাস আই। এটা হচ্ছে ভিতরে নিট ম্যাগনেটিক ফিল্ড। আবার ভিতরে যে ম্যাগনেটাইজেশনটা হচ্ছে সেটা কার কার উপর ডিপেন্ড করে? ম্যাগনেটাইজেশন যেটা হচ্ছে সেটা অনেকের উপর ডিপেন্ড করছে। প্রথম কথা টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে, সেকেন্ডলি মেটারিয়ালের উপর ডিপেন্ড করতেছে, কোন মেটারিয়াল দিয়ে তৈরি আমার পদার্থটা, থার্ডলি এইচ এর উপর ডিপেন্ড করতেছে। ওকে, এইচ এর মান যত বেশি হবে তত বেশি ম্যাগনেটাইজেশন হবে, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটিও তত বেশি হবে। তার মানে এই যে আই, যেটা আইটা হচ্ছে প্রপোর্শনাল টু এইচ। এখান থেকে আমরা লিখতে পারি আই ইজ ইকুয়ালস টু জিটা ইন্টু এইচ। এই জিটাকে কি বলা হয়? ম্যাগনেটিক সাসপেক্টিবিলিটি। কি বলা হয়? ম্যাগনেটিক সাসপেক্টিবিলিটি। ওকে, সো এখানে যদি আমরা সেই ফর্মুলাটাকে রিপ্লেস করে দেই তাহলে চলে আসবে বি ইনসাইড ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু এইচ প্লাস জিটা এইচ। ওকে, এইচটাকে কমন নাও, তাহলে আসবে হচ্ছে মিউ নট ইন্টু 1 প্লাস জিটা মাল্টিপ্লাইড বাই এইচ। এই হচ্ছে ফর্মুলা, এই হচ্ছে আমাদের ফর্মুলা। বুঝতে পেরেছেন? একদম সহজ। তো যদি তোমাকে বলা হয় লেটস সাপোজ তুমি ফর্মুলা সবসময় এটাই ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ধরো তোমার বলা হলো এখানে ম্যাগনেটিক ফিল্ড কত, তুমি কি লিখবা? ফর্মুলা এটাই, বি ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু এইচ প্লাস আই। আচ্ছা, এখানে কি কোনো ম্যাগনেটাইজেশন হয়েছে? কোনো ম্যাগনেটাইজেশন হয় নাই, তার মানে এখানে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কত? 0। তার মানে থাকবে শুধুমাত্র মিউ নট এইচ। বুঝছো? যদি বলে এখানে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করো, কি করো? এখানে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করো, ফর্মুলা সেম, বি ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু এইচ প্লাস আই। এবার কি আই শূন্য হবে? না, এইবার তো এখানে ম্যাগনেটাইজেশন হয়েছে, সো এইবার কিন্তু আই ইজ নট ইকুয়ালস টু 0। এখানে আয়ের মান 0, এই পয়েন্টে আয়ের মান কত? 0। এর জন্য বি হয়ে গেছে মিউ নট এইচ এর সমান, বাট যেখানে ম্যাগনেটাইজেশনটা হবে সেখানে তো আই 0 না, সো সেখানে ম্যাগনেটিক ফিল্ড হবে হচ্ছে মিউ নট ইন্টু এইচ প্লাস আই। বুঝছো? একদম সহজ, পারবা, কোনো সমস্যা নাই। ওকে, এখন ভাই জিটার ইউনিট কি হবে? ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। দেখো জিটার কোনো ইউনিট নাই, জিটা এর কোনো ইউনিট নাই।
ভাইয়া জিটার কোনো ইউনিট নাই, কেন ইউনিট নাই? বাম পাশে কি আছে? ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। একক কি? এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। ডান পাশে কি আছে? ম্যাগনেটিক ইন্টেন্সিটি। একক কি? একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। জিটার কোন একক থাকবে? কোনো একক থাকবে না। ওকে, একদম সহজ। তাহলে আমার মনে হয় এই পর্যন্ত কারো আসলে খুব বেশি সমস্যা থাকার কথা না। এ পর্যন্ত বুঝে গেছি, ক্লিয়ার? ওকে, এইবার আরেকটা জিনিস বোঝা লাগবে, সেটা হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। এই পর্যন্ত আই গেছে আমাদের ক্লিয়ার। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। লেখো চৌম্বক প্রবেশ্যতা, লেখো লেখো লেখো, চৌম্বক প্রবেশ্যতা। আচ্ছা ফাইন, খেয়াল করেন, ধরেন আপনার কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটা কোথায়? সেটা হচ্ছে বায়ু মাধ্যমে। মিডিয়ামটা কি? মিডিয়ামটা হচ্ছে এয়ার। ওকে, তাহলে এখানে যদি আমি তোমাকে বলি ম্যাগনেটিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে সম্পর্ক স্থাপন করো, সম্পর্ক কি হবে? বি ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু এইচ, যেখানে মিউ নটটা হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। মিউ নটটা কি? শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, শূন্য মাধ্যমের প্রবেশ্যতা। ওকে, প্রবেশ্যতা। এখন ধরো এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, এটা ধরো বাতাসে না, এটা কোথায়? এটা হচ্ছে পানিতে। এটা কোথায়? এটা হচ্ছে পানিতে। ওয়াটার ওয়াটার ওয়াটার। তাহলে বলো এখন ফর্মুলা কি হবে? এখন ফর্মুলা হবে বি ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ। এখানে মিউটা কি? এখানে মিউটা হচ্ছে পানির চৌম্বক প্রবেশ্যতা। কি? পানির চৌম্বক প্রবেশ্যতা, চৌম্বক প্রবেশ্যতা। এখন এখান থেকে আরো একটা টার্ম আসবে, সেটা হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা যদি বের করতে চাও, সেটা হবে যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা বা রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। বুঝতে পারছো? একদম সহজ, ঠিক যেমনটা তড়িৎ ভেদনযোগ্যতা ছিল সেম। কোনো একটা মাধ্যমের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা কি? ওই মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। ওকে, আর বি আর এইচ এর মধ্যে সম্পর্ক কি? বি হচ্ছে তুমি যেই মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতেছো, সেই মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা মাল্টিপ্লাইড বাই ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ। ঠিক আছে, এখন ধরো এই জিনিসটাই তুমি বের করবা একটা লোহার টুকরার ভিতরে। যেই লোহার টুকরাকে তুমি একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছো, এটা কি? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এটা কি? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। ওকে ভাইয়া, তাহলে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আমার কাছে আছে, তার মধ্যে আমি কি রাখছি? একটা লোহার টুকরাকে রাখছি, একটা আয়রনকে রাখছি। বলো তো ওর মিউ এবং এইচ এর, সরি বি এবং এইচ এর মধ্যে সম্পর্ক কি? আমি যদি বলি এখানে ভিতরে ম্যাগনেটিক ফিল্ড আছে নাকি নাই? অবশ্যই আছে ভাই, এটাকে আমরা কি বলতেছি? ইনসাইড ম্যাগনেটিক ফিল্ড। ওকে, আর এটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। ইনসাইড ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে? ধরো এটা আয়রন, লেট সাপোজ কি আয়রন। ইনসাইড ম্যাগনেটিক ফিল্ড কত হবে? এতক্ষণ ধরে এটাই পড়ছি, ইনসাইড ম্যাগনেটিক ফিল্ড হবে মিউ নট ইন্টু আই প্লাস এইচ। আইকে আমরা কি লিখতে পারি? আইকে আমরা লিখতে পারি জিটা ইন্টু এইচ প্লাস এইচ। দ্যাট মিনস মিউ নট ইন্টু 1 প্লাস জিটা মাল্টিপ্লাইড বাই এইচ। ওকে, এখন এটাকে একটু এটার সাথে কম্পেয়ার করো তো, ফর্মুলা কিরকম আসা উচিত? বি ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ। তাহলে দেখেন বাম পাশে বি আছে, এই যে এটা হচ্ছে বি ইনসাইড আছে, বাম পাশে আছে, ডান পাশে এইচ আছে আছে। তাহলে বাকি পার্টটা কি ইন্ডিকেট করবে? বাকি পার্টটা ইন্ডিকেট করবে ওই মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। যখন বাতাসের মধ্যে বের করছিলাম ম্যাগনেটিক ফিল্ড, তখন বাতাসের চৌম্বক প্রবেশ্যতা বসছিল। যখন পানির মধ্যে বের করছো ম্যাগনেটিক ফিল্ড, তখন পানির চৌম্বক প্রবেশ্যতা বসছে। এখন তুমি লোহার ভিতরে বের করতেছো, এখন কি বসবে? লোহার চৌম্বক প্রবেশ্যতা। তার মানে এই যে এইটা হচ্ছে লোহার চৌম্বক প্রবেশ্যতা, লোহার চৌম্বক প্রবেশ্যতা। তার মানে কোনো একটা মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা বের করার ফর্মুলা হচ্ছে মিউ ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু 1 প্লাস জিটা। বুঝতে পেরেছো? যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা কি হবে? শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা মাল্টিপ্লাইড বাই 1 প্লাস ওই মাধ্যমের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা সাসপেক্টিবিলিটি। তার মানে জিটাটা কি? জিটা হচ্ছে লোহার ম্যাগনেটিক সাসপেক্টিবিলিটি। যদি এখানে লোহা না থেকে ধরো তোমার ইস্পাত থাকতো, কপার থাকতো, তাহলে এখানে কি বসতো? ওই মাধ্যমের ম্যাগনেটিক সাসপেক্টিবিলিটি। বুঝছেন? একদম সহজ। সো যে কোনো মিডিয়ামের ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বা চৌম্বক প্রবেশ্যতা বের করার ফর্মুলা কি? শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা মাল্টিপ্লাইড বাই 1 প্লাস জিটা।
ওকে, তাহলে যে কোনো মাধ্যমের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা বের করার ফর্মুলা কি দেখেন, আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা মানে কি, যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা সমান কত, মিউ নট ইন্টু 1 প্লাস জিটা, কত, মিউ নট ইন্টু 1 প্লাস জিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই মিউ নট, দ্যাট মিনস 1 প্লাস জিটা। এইটা হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা বের করার ফর্মুলা। ওকে, সো আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা কি হবে, 1 প্লাস জিটা। ক্লিয়ার? সো যে কোনো মাধ্যমের ম্যাগনেটিক সাসপেক্টিবিলিটির সাথে এক যোগ করে দাও, তুমি ওই মাধ্যমের রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বা আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা পেয়ে যাবা। ওকে, সো ফর্মুলা কিন্তু অনেকগুলা, আমি এখানে বলে দিই কোনটা কোনটা মাথায় রাখা লাগবে। আমাদের মেইনলি মাথায় রাখা লাগবে হচ্ছে এটা মাথায় রাখা লাগবে, আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতার ফর্মুলা। দেন মাথায় রাখা লাগবে হচ্ছে যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতার ফর্মুলা। এই দুটো মনে রাখলেই হচ্ছে। ওকে, একদম সহজ। তাহলে জিটাটা কি, জিটা হচ্ছে ম্যাগনেটিক সাসপেক্টিবিলিটি, ঠিক আছে, অনেক ক্ষেত্রে মানে চৌম্বক গ্রাহিতা বা চৌম্বক নিগ্রাহিতাও বলা হয়, ঠিক আছে, বাংলাটা সঠিক খেয়াল নাই, এটা একটু দেখা লাগবে। সংজ্ঞা নিয়ে আসছি, সংজ্ঞা দেখলেই বুঝে যাবা। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ম্যাগনেট বা একটা ম্যাটারের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টিজ আমরা কিভাবে মেজার করি বা ম্যাগনেটিক ফিল্ড কিভাবে মেজার করি তার বিস্তারিত আলোচনা। সো এখানে বেশ কয়েকটা সংজ্ঞা আছে, আমি সংজ্ঞাগুলো তোমাদেরকে একটু দেখাই। চৌম্বক প্রবেশ্যতা আমাদের পড়া শেষ, আমি একটু সংজ্ঞাগুলো দেখাই। এগুলা লাইন ব্রেক হয়ে গেছে কেন জানো, যাই হোক, দেখো এই সংজ্ঞাগুলো হচ্ছে পরীক্ষায় আসতে পারে। ওকে, প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করছি, জাস্ট একটা বার ফর্মাল সংজ্ঞাটা তোমাদেরকে দেখানো। যেমন প্রথমটা হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। এটার সংজ্ঞা কি ছিল, যে কোনো একটা চৌম্বকের এক প্রান্তের মেরু শক্তি এবং দুইটা মেরুর মধ্যবর্তী দূরত্বের যে গুণফল, সেটাকে আমরা কি বলি বলতো, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। দেখো, চৌম্বক দ্বিপোলের সঙ্গে সংশ্লিষ্ট মোমেন্ট বা ভ্রামককে চৌম্বক দ্বিপোল ভ্রামক বা সংক্ষেপে চৌম্বক ভ্রামক বলা হয়। একটা দণ্ড চৌম্বকের মেরু শক্তি এবং চৌম্বক দৈর্ঘ্য 12 হলে দ্বিমেরু ভ্রামক বা দ্বিপোল ভ্রামক হবে m ইন্টু টুয়াইস l, এবং এটার এককটা কি, এককটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। পড়ে আসছি না, সো পরীক্ষায় আসলে পারা লাগবে। সেকেন্ডটা চৌম্বক আবেশ মানে হচ্ছে ম্যাগনেটাইজেশন। দেখেন, কোন চৌম্বক ক্ষেত্রে একটা চৌম্বক পদার্থ, যেমন এক খণ্ড লোহা স্থাপন করলে দেখা যায় চৌম্বক পদার্থটি অস্থায়ী চৌম্বকে পরিণত হয়েছে। যেই প্রক্রিয়ায় চৌম্বক পদার্থ চৌম্বকে পরিণত হয় তাকেই বলা হয় চৌম্বক আবেশ বা ম্যাগনেটাইজেশন, যেটা আমরা এতক্ষণ ধরে করলাম। এই যে এতক্ষণ ধরে কি করলাম বলতো, এই যে লোহার টুকরাটা কই গেল, এই যে এইটা ধরো, এইটা ঠিক আছে, লোহার টুকরা প্রথমেও কি ম্যাগনেট ছিল না, যখন ওকে চৌম্বক ক্ষেত্রে নিয়ে আসছি ও ম্যাগনেটে রূপান্তর হয়ে গেছে। এইটাই চৌম্বক আবেশ বা ম্যাগনেটাইজেশন, এবং এটা অস্থায়ী চৌম্বক। যখন এখান থেকে সরাই নিবা দেখা যাবে ও আবার হয়তো বা ম্যাগনেটিক প্রপার্টি হারাই ফেলছে। ক্ষেত্র বিশেষে কিছুটা ম্যাগনেটিক প্রপার্টি ধরেও রাখতে পারে, সেরকম ম্যাগনেটও আছে বা সেরকম ম্যাগনেটিক মেটেরিয়ালও আসলে আছে। ঠিক আছে, তো চৌম্বক আবেশটা ক্লিয়ার। একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে আমরা একটা এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্রের মধ্যে নিয়ে গেছি এবং এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সেই ম্যাগনেটিক মেটেরিয়ালটা ম্যাগনেটে রূপান্তরিত হয়েছে, একটা অস্থায়ী ম্যাগনেটে। এই ঘটনাটাকে আমরা কি বলি, ম্যাগনেটাইজেশন বা চৌম্বক আবেশ। ওকে, গুড। 3 নাম্বারটা হচ্ছে কুড়িবিন্দু। আচ্ছা, কুড়িবিন্দুর ব্যাপারটা একটু বুঝো। ম্যাগনেট একটা বা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল একটা সার্টেন টেম্পারেচারের পর তার ম্যাগনেটিক প্রপার্টি হারাই ফেলে। কেন? তুমি যখন টেম্পারেচার বাড়াচ্ছ, র্যান্ডমনেস বেড়ে যাচ্ছে, অণু পরমাণু ছোটাছুটি করতেছে বেশি, তখন আর অ্যালাইনমেন্টটা ঠিক থাকে না। যেমন একটা ম্যাটারের মধ্যে কি আছে, অসংখ্য ম্যাগনেটিক ডাইপোল। যখন ম্যাগনেটিক ডাইপোলগুলো অ্যালাইন্ড, একটা দিকে অ্যালাইন্ড, তখন তার মধ্যে ম্যাগনেটিক প্রপার্টিটা আমরা দেখতে পারতেছি। যখন তুমি টেম্পারেচার বাড়াইতে থাকবা দেখা যাবে তাদের ছোটাছুটি এদিক ওদিক চলতেই থাকবে এবং র্যান্ডমনেস চলে আসবে, তখন তার আর অ্যালাইন্ড থাকবে না এবং আলটিমেটলি ম্যাগনেটিক প্রপার্টি হারাই ফেলবে। সো কুড়ি টেম্পারেচার হচ্ছে সেই টেম্পারেচার যেই টেম্পারেচারের উপরে গেলে একটা চুম্বক তার চুম্বকত্ব সম্পূর্ণরূপে হারাই ফেলে। ওকে, দেখা যাচ্ছে তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, চুম্বকত্ব কমতেছে কমতেছে কমতেছে, এমন একটা টেম্পারেচার আছে যার উপরে গেলে চুম্বক তার চুম্বকত্ব হারাই ফেলবে। সেটাকে আমরা বলি হচ্ছে কুড়ি তাপমাত্রা বা কুড়ি বিন্দু বা কুড়ি টেম্পারেচার। ক্লিয়ার? গুড। এরপর হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কি, এটা হচ্ছে আমাদের বি। ওকে, বা এটাকে অনেক ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডও বলা হয়, ম্যাগনেটিক। ওকে, আচ্ছা, ফ্লাক্স ঘনত্বের কনসেপ্টটা কি ছিল বা বি এর কনসেপ্টটা কি ছিল মনে করে দেখো। আমরা ফর্মুলা পড়ছিলাম, এখান থেকে আমরা সংজ্ঞাটা নিয়ে আসবো। F is equals to QVB sin থিটা। সো আমাদের কিউ এর মান যদি 1 কুলম্ব হয়, ভি এর মান যদি 1 মিটার পার সেকেন্ড হয় এবং সাইন থিটার মান যদি 1 হয়, তখন আমরা কি লিখতে পারি, F is equals to B। দেখো এটাই লিখছে। একটা গতিশীল চার্জ বা স্থায়ী চৌম্বক তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। কোন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে গতিশীল, মানে ভি এর মান হচ্ছে 1, চলমান একটা একক চার্জের উপর। এক একক মানে কিউ এর মানও হচ্ছে 1, যতখানি বল ওই চৌম্বক ক্ষেত্রটা প্রয়োগ করতেছে তাকেই আমরা বলি হচ্ছে 1 টেসলা।
বুঝতে পারছো? বা সরি, তাকে বলা হয় হচ্ছে ওই চৌম্বক ক্ষেত্রের মান। 1 টেসলা বললাম, দুঃখিত। মানে ব্যাপারটা হচ্ছে ধরো তোমার কাছে একটা চৌম্বক ক্ষেত্র আছে, ঠিক আছে, তার মান হচ্ছে বি। এই বিটাকে তুমি কিভাবে ডিফাইন করবা? একটা কাজ করো, এই চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে একটা চার্জকে গতিশীল করো যার মান হচ্ছে 1 কুলম। সো 1 কুলম মানের চার্জকে 90 ডিগ্রি কোণে আমরা 1 মিটার পার সেকেন্ড বেগে যখন গতিশীল করব, এই চৌম্বক ক্ষেত্র এই চার্জের উপর যতটুকু বল প্রয়োগ করবে সেটাই ওই চৌম্বক ক্ষেত্রের মান। কারণ F ইজ ইকুয়ালস টু কিউ ভিভি সাইন থিটা। সো কিউ এর মান যদি 1 হয়, ভি এর মান যদি 1 হয়, সাইন থিটার মানও যদি 1 হয়, যেহেতু এখানে থিটা 90, সাইন 90 এর মান 1, তাহলে এফ আর বি কি সমান হবে না? তার মানে এই 1 কুলম মানের চার্জ যে কিনা 1 মিটার পার সেকেন্ড বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে গতিশীল, তার উপর যতটুকু বল কাজ করতেছে সেটাই আমার চৌম্বক ক্ষেত্রের মান। সহজ? গুড, আই গেস বুঝতে পারছেন। নেক্সট, চৌম্বক প্রাবল্য। এইটা হচ্ছে এইচ, এইটা হচ্ছে এইচ। দেখো, চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক প্রবেশ্যতার যে অনুপাত তাকে বলা হয় হচ্ছে চৌম্বক প্রাবল্য বা চৌম্বক তীব্রতা বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ওকে, সো এইচটা হচ্ছে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড এবং চৌম্বক প্রবেশ্যতার রেশিও। বুঝছেন? গুড। দেন চৌম্বক প্রবেশ্যতা, এটা আমরা অলরেডি পড়ে আসছি। দেখেন, কোনো একটা মাধ্যমে সৃষ্ট চৌম্বক আবেশ এবং চৌম্বক প্রাবল্যের যে অনুপাত তাকেই বলা হয় ওই মাধ্যমের পরম প্রবেশ্যতা বা চৌম্বক প্রবেশ্যতা। এটার ফর্মুলা হচ্ছে বি ডিভাইডেড বাই এইচ। একদম সহজ। যদি কখনো দেখো মিউ এর মান হচ্ছে 1, সেক্ষেত্রে হচ্ছে বি আর এইচ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। যদিও এখানে শূন্য মাধ্যমে লেখা আছে হচ্ছে মিউ এর মান 1, না না, এটা কিন্তু শূন্য মাধ্যমে না, এটা শূন্য মাধ্যমে না। যদি কখনো মিউ এর মানটা 1 হয়, সেক্ষেত্রে হচ্ছে বি আর এইচ পরস্পর সমান হয়ে যাবে। শূন্য মাধ্যমে মিউ এর মান তো 1 না, শূন্য মাধ্যমে মিউ এর মান হচ্ছে কত যেন 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। ঠিক আছে? সো আই গেস চৌম্বক প্রবেশ্যতা কনসেপ্টটা খুব সহজ। সেটা হচ্ছে কোনো একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বা কোনো একটা মাধ্যমে চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক প্রাবল্যের যে রেশিও সেটাকে আমরা বলি ওই মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। ওকে, দেন চৌম্বক ধারকতা। দেখো যে এই সংজ্ঞাগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে? দেখো, চৌম্বক ধারকতা পড়ো। চৌম্বক বলের প্রভাব সরাই নেওয়ার পরেও যে ধর্মের জন্য চৌম্বক পদার্থের মধ্যে কিছু পরিমাণ চৌম্বকত্ব ধরে রাখে তাকেই বলা হয় ওই চৌম্বকের চৌম্বক ধারকতা। মানে হচ্ছে এই যে কই গেল এখানে, তুমি ধরো প্রথমে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো নাই, ও কি চৌম্বক? না। ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছো, এবারও চৌম্বক, ইয়েস। এবার ম্যাগনেটিক ফিল্ডটা সরাই নাও, কি হওয়া উচিত? ও আবার আগের মতো হয়ে যাওয়া উচিত। বাট দেখা যায় ও পুরোপুরি আগের মতো হয় না, ওই ম্যাগনেটিক প্রপার্টি কিছুটা ধরে রাখে। সবাই রাখে না, কেউ কেউ কিছুটা ধরে রাখে। সো যেই কারণে বা যেই রিজনে বা যেই প্রপার্টির জন্য সে তার ম্যাগনেটিক প্রপার্টি বা ম্যাগনেটিক গুণগুলাকে ধরে রাখতেছে সেটাকে আমরা বলি হচ্ছে চৌম্বক ধারকতা। ঠিক আছে? বা এই যে সে ম্যাগনেটিক প্রপার্টিগুলোকে ধরে রাখতেছে এই জিনিসটাকে আমরা কি বলি? চৌম্বক ধারকতা। বুঝতে পেরেছেন? তো চৌম্বক বলের প্রভাব সরাই নেওয়ার পরেও, মানে আমরা যেই কারণে ও ম্যাগনেট হচ্ছিল সেই কারণটাকে বা রিজনটাকে সরাই নিছি, সরাই নেওয়ার পরেও তার মধ্যে চৌম্বকত্ব কিছুটা থেকে যাচ্ছে, এই প্রপার্টিটাকে আমরা কি বলি? চৌম্বক ধারকতা। ওকে, গুড। নেক্সট, চৌম্বক নিগ্রাহিতা। দেখো, চৌম্বকত্ব হ্রাসের কারণ সমূহ থাকা সত্ত্বেও কোনো চৌম্বক পদার্থের মধ্যে উৎপন্ন চৌম্বকত্ব ধরে রাখার ক্ষমতাকে বলা হয় ওই চৌম্বকের বা ওই চৌম্বক পদার্থের নিগ্রাহিতা। ধরো তুমি টেম্পারেচার কমাচ্ছ, টেম্পারেচার কমাইলেও তার চৌম্বকত্ব কমতেছে না। লেট সাপোজ জাস্ট ধরো, মানে চৌম্বকত্ব টেম্পারেচার কমালে তো চৌম্বকত্ব বাড়বে, সরি, টেম্পারেচার ধরো বাড়াচ্ছ, তাও চৌম্বকত্ব কমতেছে না। ঠিক আছে? সে তার ম্যাগনেটিক প্রপার্টি পুরোপুরি ধরে রাখার চেষ্টা করতেছে। এই যে এইটার জন্য হচ্ছে ধরে রাখার চেষ্টা করতেছে, এটাকে বলা হয় চৌম্বক নিগ্রাহিতা বা ম্যাগনেটিক কোয়েরসিভিটি বলা হয় মনে হয় এটাকে। ঠিক আছে? আর একটা হচ্ছে চৌম্বক গ্রাহিতা। চৌম্বক গ্রাহিতাটা হচ্ছে আমাদের জিটা, যেটা হচ্ছে I ডিভাইডেড বাই H। ঠিক আছে? এটা হচ্ছে জিটা, ম্যাগনেটিক সাসপেক্টিবিলিটি। কোন পদার্থের চৌম্বকায়ন তীব্রতা এবং চৌম্বক তীব্রতার যে অনুপাত সেটাকেই বলা হয় কি? জিটা, বা এটার বাংলা হচ্ছে চৌম্বক গ্রাহিতা। প্রকাশ করা হয় এভাবে, এক্স না, এটা জিটা, সিম্বলটা হচ্ছে জিটা। বুঝছো? মানে সংজ্ঞাগুলা একটু মাথায় রাখা লাগবে, এর জন্যই বলতেছিলাম বুঝে বুঝে পড়ো। এতগুলো সংজ্ঞা মনে রাখা কিন্তু কষ্ট, বুঝে বুঝে না পড়লে টাফ হয়ে যাবে। তারপর যেটা চৌম্বকায়ন মাত্রা, এই চৌম্বকায়ন মাত্রা মানে হচ্ছে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। কি? ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। বাংলাটা খেয়াল রাখা লাগবে, পরীক্ষায় কিন্তু বাংলা আসবে। ইন্টেন্সিটি, দেখো ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটিটা কি ছিল? আই ছিল হচ্ছে m ডিভাইডেড বাই v, একক আয়তনে যতখানি ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। দেখেন, চৌম্বক ক্ষেত্রে প্রতি একক আয়তনে চৌম্বক ভ্রামককেই তার চৌম্বকায়ন তীব্রতা বলা হয়। ঠিক আছে? খুবই সহজ, ম্যাগনেটিক মোমেন্ট ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম। কি? ভলিউম, ম্যাগনেটিক মোমেন্ট ডিভাইডেড বাই ভলিউম।
ওকে ক্লিয়ার। এবং লাস্টেরটা হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশতা, যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশতা এবং শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশতার যে রেশিও সেটাকে আমরা কি বলি, আপেক্ষিক চৌম্বক প্রবেশতা বলি। ওকে, আর একটা সংজ্ঞা আছে সেগুলো হচ্ছে ম্যাথ। ওকে, সো মোটামুটি সংজ্ঞাগুলো বুঝছো। এদিন তো অনেকগুলো সংজ্ঞা ছিল, টোটাল হচ্ছে 11টা সংজ্ঞা ছিল। সেই জন্য বলছিলাম একটু বুঝে বুঝে পড়ো, বুঝে বুঝে পড়লেই সংজ্ঞাগুলো নিয়ে প্যারা খাবে না। তুমি বইটা খুলো, বইয়ের মধ্যে এই সংজ্ঞাগুলো আছে, তোমার এগুলো পারা লাগবে। এইচএসসি পরীক্ষায় যে কোনোটা আসতে পারে। তো তুমি যদি না বুঝে পড়ো এগুলো কিন্তু আওলাই ফেলবা, মাথা থেকে বের হয়ে যাওয়ার একটা বড় সুযোগ আছে। ঠিক আছে, ওকে। আর এদের ম্যাথ হচ্ছে আপনাদের জন্য আজকে হোমওয়ার্ক। হ্যাঁ, এগুলো সব পড়াইছি, জাস্ট আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো এই দুটা ম্যাথ। এটা হচ্ছে হোমওয়ার্ক 1, করে ফেলবেন। একদম সহজ। কি বের করতে বলছে? চুম্বকায়ন মাত্রা বের করতে বলছে। চুম্বকায়ন মাত্রা মানে কি বলতো? ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। এই যে চুম্বকায়ন মাত্রা, এটা কোনটা? এই যে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি আই বের করতে বলছে। সো বাংলা পড়ে বোঝা লাগবে। ওকে, এবং আরেকটা যেটা সেটা তোমার কি বের করতে বলছে? চৌম্বক প্রবেশতা বের করতে বলছে। ঠিক আছে, চৌম্বক প্রবেশতা বের করতে বলছে। এটা হচ্ছে হোমওয়ার্ক 2। আরেকটা জিনিস তোমাদের চিন্তা করতে দিয়ে যায়, এটা হচ্ছে চিন্তা করবা, মাথা খাটাবা। সেটা হচ্ছে ধরো একটা মেটারিয়ালের আপেক্ষিক চৌম্বক প্রবেশতা 30। কত? 30। এটা বলতে কি বুঝো? এটা বলতে কি বোঝো? চিন্তা করো। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি আমাদের কমপ্লিট এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা প্যারা, ফেরো এবং ডায়াম্যাগনেট নিয়ে বিস্তারিত পড়াশোনা করব। বাট এই যে আজকে যা যা পড়লা এইগুলা ছাড়া কিন্তু প্যারা, ফেরো, ডায়াম্যাগনেট পড়া সম্ভব না। স্পেশালি এখানে যা যা ফর্মুলা আছে, কই গেল? এখানকার সকল ফর্মুলা আমাদের লাগবে যখন আমরা ম্যাগনেটিক মেটেরিয়ালগুলোকে তাদের প্রপার্টির উপর বেস করে আলাদা করতে যাব। এসব ফর্মুলা ছাড়া কিন্তু টাফ হয়ে যাবে। ওকে, তো সেটা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে, বৃহস্পতিবারের ক্লাসে। এবং আমরা চেষ্টা করবো এই উইকে চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলার। যদি বৃহস্পতিবার শেষ নাও হয়, আমি আসলে শুক্রবার একটা এক্সট্রা ক্লাস নিয়ে তোমাদের চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করব। সো গাইজ, দেখা হচ্ছে বৃহস্পতিবারের ক্লাসে। চ্যাপ্টার প্রায় শেষ, ধৈর্য ধরে আর একটু, আমাদের জাস্ট ম্যাগনেটিক মেটেরিয়ালগুলো একটু পড়া লাগবে আর হিস্টেরেসিস লুপটা একটু পড়া লাগবে, তাইলেই শেষ। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার, পড়তে থাকেন। ফার্স্ট পেপার ব্যাচে কালকে ক্লাস আছে, সেখানে দেখা হচ্ছে। টাটা। কমেন্ট পড়েন না কেন? এই তো কমেন্ট পড়ছি। পড়াচ্ছিলাম ভাই, কমপ্লেক্স জিনিস। কোর্স কেনার জন্য অভিনন্দন। টাটা।